ছেড়ে দাও। ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান। (1772) সালের দিকের কথা। হ্যাঁ, 1772 সালের দিকের কথা। নিউটন একটা থিওরি দিছিল, সেটা হচ্ছে আলো নিয়ে, মানে আলো নিয়ে একটা থিওরি দিছিল। সেই থিওরির নাম হচ্ছে নিউটনের নিউটনের কণা তত্ত্ব বা কণিকা তত্ত্ব বা কণা তত্ত্ব। এটাকে বলা হয় কর্পাসকুলার থিওরি। কর্পাসকুলার থিওরি। কর্পাসকুলার থিওরি কি? আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এদেরকে কর্পাসকল বলা হতো। কর্পাসকল বলা হতো। বর্তমানে এই ক্ষুদ্র কণিকাকে ফোটন বলে। তাহলে আগে কি নামে দেখা হতো? কর্পাসকল। এই জন্য ওই থিওরির নাম ছিল কর্পাসকুলার থিওরি। তো বর্তমানে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, ওই যে তোমরা যেটা পড়ো যে ফোটন নির্গত হচ্ছে ছোট ছোট প্যাকেট আকারে, একটা কোণ আকারে কণা আকারে, ওখান থেকে বারবার আলো থেকে কণা নির্গত হচ্ছে তরঙ্গ আকারে, প্যাকেট আকারে। তো ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকা প্যাকেটের মধ্যে, ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকা, চিপসের প্যাকেটের মধ্যে যেমন চিপসের কণিকা থাকে, তো ওরকম ঢা 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 সরে কোণা বেড়ে আসতেছে। ওই কোণাগুলোর নাম হচ্ছে কি? ফোটন কণা। এগুলো মাসলেস। হ্যাঁ, এই কণাগুলি ভরহীন, তবে ইলাস্টিক। ভরহীন তবে ইলাস্টিক এই কণাগুলো। হ্যাঁ, এই জন্যই লাগে না। ভরহীন তবে ইলাস্টিক। এই কণাগুলোর আকার আকৃতি আছে। আকার আলো ভেদে এভাবে বলে ভালো হয়। এক কোণার আকার আকৃতি এক এক রকম। এক কোণার আকার আকৃতি এক এক রকম। আকার আকৃতি এক এক রকম। এটা আর কি। এই তত্ত্বের মাধ্যমে না বোঝার মতো কোনো কিছু বলছি না তো, তোমার তো কাজ খালি লেখা, পাশে পড়লেই তো হবে। ইলাস্টিক, ইলাস্টিক হয়ে গেছে, ইলাস্টিক। মুখে তো বলেই নিচ্ছি। এক এক কোণার আকার আকৃতি এক এক রকম। এই তত্ত্বের মাধ্যমে আলোর প্রতিফলন ও প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। পরে এই তত্ত্বের মাধ্যমে অবশ্য ম্যাক্সওয়েল, আচ্ছা ওটা পরে নিয়ে আসছি। ম্যাক্সওয়েল তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, আলো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ এটা ব্যাখ্যা করছে আর কি। হ্যাঁ, ম্যাক্সওয়েল। তো আলোর কণা তত্ত্বের মাধ্যমে আলোর প্রতিফলন ও প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। সেই সাথে আরেকটা অধ্যায় পড়ছিলাম, সেটা কি জানো? সেটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। ওই যে তোমার ফোটন দিয়ে আঘাত করে ইলেকট্রনকে বাইর করে দেওয়া, এটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তো ওটা আলোর কোন ধর্মের উপর ওই ফোটনগুলো দিয়ে আঘাত করে ওই ইলেকট্রন নিঃসরণ করা হয়? আলোর কণা ধর্মের উপর। এটাই সেটা কিন্তু। তো এই অধ্যায় নাই বলে ওটা আমি আলোচনা করলাম না। বাট আলোর কণা ধর্মের উপরে প্রতিফলন, প্রতিসরণ এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটে। হ্যাঁ, তো এটা আর কি। তো উনি প্রতিফলন এবং প্রতিসরণ কীভাবে ব্যাখ্যা করছিল?
উনি বলছিল এই কথাটা একটু দেখো, যে এটা যদি কোনো তল হয়, আমরা যেমন এখানে যদি একটা বল মারি এইদিকে, তাহলে বল সমান কোণ করে যদি স্থির স্থাপক সংঘর্ষ হয়, এখানে যে কোণ করে যে বেগে আঘাত করবে ঠিক সেই বেগে বের হয়ে যাবে। তা আলোর ফোটন কোণাও তাই, এখান থেকে আসলো, আসে আঘাত করলো, আঘাত করে বের হয়ে চলে যাবে। এখানকার কোণের মান যা থিটা, এখানকার কোণের মানও থিটা হবে। আর আলো আসলো, আর সে আঘাত করে ঠিক সেম কোণ করে সেম বেগে এখানে বের হয়ে চলে যাচ্ছে। তাতে বোঝা যায় আলো কি, এগুলো কি ইলাস্টিক, ইলাস্টিক কলিশন হচ্ছে এখানে, যার ফলে বেগের মানও কমেনি, ইয়েও কমেনি, আসে আঘাত করছে, চলে গেছে। এই তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করা কি সহজ হয়ে যায়। এটা কোনটা ব্যাখ্যা করলাম? আলোর প্রতিফলন। এবার প্রতিসরণ যখন ব্যাখ্যা করবে উনি, তখন উনি এই কথা বলছে, হ্যাঁ, এটা হচ্ছে দূরের মাধ্যমে ভেবের তল, পানি, এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, ভেবের তল। তো এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তো এখান থেকে আলো মারছি, এই যে আলো মারছি, তো আলোর যে কোণাটা এখানে চলে আসছে, ওই কোণাটা ভেদ করে ভিতরে ঢুকবে। কিন্তু ভেদ করে ভিতরে ঢোকার সময় দেখো কোথা থেকে আসছে? বায়ু থেকে। এটা কি মাধ্যম? বায়ু মাধ্যম, বায়ু থেকে আসছে কিন্তু। আর আসে কার মধ্যে ঢুকলো? পানির মধ্যে। তো কার কোণা ইয়ে বেশি, ডেনসিটি বেশি? পানি, বায়ুর তুলনায়। তো যখন বায়ুর মাধ্যমে এখানে আসছে, তখন পানির এই 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 নিচের যে কোণাগুলো, এগুলো কার কোণা? পানির কোণা। এগুলো কি করতেছে? ওই 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 ইয়েটাকে, ওই আলোর ফোটনটাকে ধরে আকর্ষণ করতেছে, প্রত্যেকটা কোণা, পানির কোণাগুলো এভাবে আকর্ষণ করতেছে। যার ফলে এখানে নেট আকর্ষণ বল কোন দিকে থাকবে? যেহেতু এই দিকে আর না গিয়ে, দেখো এইদিকে গেলে কিন্তু কটা কোণের আকর্ষণের ফলে যায়? একটা, দুইটা। এর পাশে কতগুলো কোণা আছে? তো সবার আকর্ষণের ফলে এখানে নেট লব্ধি বল ফিল করে এই দিকে। এই জন্য বলা হয় আলো অবিলম্ব থেকে, মানে অবিলম্বের কাছে চলে আসে কখন? বায়ু মাধ্যম থেকে, যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে তোমার অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এটা ব্যাখ্যা করছে উনি এইভাবে, যে আলো আসলো, আলোর ফোটন আসলো, এখানে ফোটনটা আসছে কেবলমাত্র, ওই ফোটনকে আকর্ষণ করে পানির প্রত্যেকটা কোণা, কিন্তু এখানে লব্ধি বল ফিল করবে জাস্ট ওই দিকে, একবারে ওই দিকে না গিয়ে এদিকে বেঁকে লব্ধি বল ফিল করবে, নেট বল। তা কার কর্তৃক নেট বল ফিল করতেছে? পানি কর্তৃক। তো হয়ে কি হয়ে যাচ্ছে? বেঁকে যাচ্ছে। তার মানে এও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলো, এটাও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলো। কি ধরে? আলোকে কি ধরে? করপাস্কল ধরে বা ফোটন ধরে। ফোটন এর ভর, ভর তোমার খুবই কম, খুবই নাই বললেই চলে, ভরহীন প্রায়। আর তোমার হচ্ছে তোমার তবে এগুলো কি ইলাস্টিক, নাই বললে একেবারে 0.0000 কোনো ইয়েই করা যায় না। আর এগুলো অনেক ক্ষুদ্র পার্টিকেল, আকার আকৃতি বোঝা যায় না, দেখা যায় না, অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও বুঝতে পারবে না, ধারণা করে নিতে হয় আর কি। বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে ধারণা করতে হয়। এক এক মানে টাইপের আলোর জন্য, লালের জন্য একরকম কোণার আকার আকৃতি, নীলের জন্য একরকম, হলুদের জন্য একরকম, এরকম আর কি। আর যদি এগুলো বিশাল বিশাল ভর থাকতো, তাহলে এই যে ফোটনগুলো এসে কারো মাথার থাকতো না, হ্যাঁ, মাথায় সবসময় হেলমেট পরে ফেললে তো, যদি সত্যি সত্যি যদি এদের কি থাকতো, ভর থাকতো, হ্যাঁ, মানে এই ফোটন করার ভর মনে করো সেই যেমন আবাবিল পাখি, ওই যে আমরা পড়ি ধর্মের দৃষ্টিতে যে কি পাথর নিক্ষেপ করছিল, পুরো একটা জাতি ধ্বংস করে দিছিল। তো এরকম যদি হতো, তাহলে ফোটনে যদি ওইরকম ভর থাকতো, তাহলে কোনো জাতি থাকতো না, অটো ধ্বংস হয়ে যেত। তো এইটা ব্যাখ্যা করছে কোন ব্যর্থতা কি, এটার ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে এটা, হ্যাঁ, ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা কি? আলোর এগুলো ব্যাখ্যা করতে পারে না, হ্যাঁ, ব্যতিচার, ব্যতিচার, ইন্টারফারেন্স আর কি, ব্যতিচার, এগুলো আমি পরে এগুলো পড়াচ্ছি, দাঁড়াও। এটা ব্যর্থতা, এটা ব্যাখ্যা করতে পারে না। তাহলে অপবর্তন, অপবর্তন, এটা ব্যাখ্যা করতে পারে না। তারপরে সমাবর্তন, সমাবর্তন, এগুলো ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটার ব্যর্থতা, ওনার নিউটনের কণা তত্ত্বের ব্যর্থতা হচ্ছে যে এগুলো ব্যাখ্যা করা যায় না, এগুলো কেন ঘটে, কী কারণে, ওনার তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আলোকে ফোটন ধরে, আলোর কোণাগুলোকে ফোটন ধরে এইগুলো ব্যাখ্যা করা যায় না, যে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এগুলো ব্যাখ্যা করা যায় না। এটা ওনার ব্যর্থতা। তাহলে সফলতা কি কি বলো? আলোর প্রতিফলন ধর্ম আছে, প্রতিসরণ ধর্ম আছে, এটা ব্যাখ্যা করা যায় সুন্দরভাবে। এই যে এটা প্রতিফলন ব্যাখ্যা করা হয়েছে, এটা প্রতিসরণ ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায় না। কারণ এটা সে ওভারকাম করছে কে? বিজ্ঞানী হাইগেন। কে? হাইগেন। হাইগেন, অনেকে বলে হাইজেন, অনেকে বলে হাইগেন, অনেকে বলে হাইগেন। বুরকুত জ্বর উচ্চারণ হাইজেন, HYGEN, এটা বুরকুত জটা HYUGN, ওই বুরকুত জটাকে ওই খ, হ্যাঁ, হাইগেন। তো আমাদের বই লেখা আছে হাইজেন, আবার অনেক বই লেখা আছে হাইগেন, তাহলে আমরা হাইগেনই পড়ি, হ্যাঁ, হাইগেনে।
তাহলে এইগুলো ব্যাখ্যা করা যায় কোন তত্ত্বের মাধ্যমে? হাইগেন। তাহলে হাইগেন এসে কি বলছে? কথা বলো না। ওহো, হাইগেন এসে কি বলছে? হাইগেন এসে বলছে, তোমার আগে তুলে নেওয়া শেষ করো তাড়াতাড়ি, দ্রুত শেষ না? তাহলে আমরা মিশে দিয়ে সামনের দিকে আগাচ্ছি। বিজ্ঞানী হাইগেন কি বলছে? হাইগেন বলছে আলো এক প্রকার তরঙ্গ। কি তরঙ্গ? কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। তাহলে হাইগেনের তরঙ্গ তত্ত্ব। তাহলে এবার লেখো হাইগেনের, এতক্ষণ কি বললা? নিউটনের কণা তত্ত্ব। বাহ, এবার লেখো হাইগেনের তরঙ্গ তত্ত্ব। উদ্দেশ্য কি? পড়ার উদ্দেশ্য কি? হাইগেনের তরঙ্গ তত্ত্বের মাধ্যমে আমরা কোনটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম? ব্যতিচার আর অপবর্তন আর সমাবর্তন। ওকে, তাহলে হাইগেনের তরঙ্গ তত্ত্ব। এবার লেখো তাহলে হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব এইটা। হাইগেন বলছে আলো এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ এই কথা বলছে হাইগেন। যান্ত্রিক মানে মেকানিক্যাল ওয়েভ আর কি। যাহা যে কোনো যান্ত্রিক তরঙ্গ এক স্থান থেকে, যেমন শব্দের তরঙ্গ, এটা কিন্তু যান্ত্রিক তরঙ্গ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কি লাগে? মাধ্যম লাগে। তাহলে যে সকল তরঙ্গ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য মাধ্যম লাগে, ওই সকল তরঙ্গকে কি বলা হয়? যান্ত্রিক তরঙ্গ। তাহলে আলো এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, যাহা এক স্থান থেকে অন্য স্থানে। এই তত্ত্ব হাইগেনের তত্ত্ব কিন্তু ওই কণা তত্ত্বে পড়ে আসছে। এইটা কণা তত্ত্ব আগে আসছিল এটা আর কি। তো তুমি এটা সালগুলো একটু বই থেকে দেখে নিও যে কোন তরঙ্গ তত্ত্ব কখন আসছে। তো যা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে মাধ্যম লাগে। যা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে মাধ্যম লাগে। তাই সেই সময় ধারণা করা হতো, ধারণা করা হতো আলো ইথার নামক অদৃশ্য মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অদৃশ্য মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হয়। এখানে সফলতা কি? সফলতা হচ্ছে এইটা দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়। সফলতা হচ্ছে আলোর এক নাম্বার, আলোর প্রতিফলন ব্যাখ্যা করা যায়। প্রতিফলন। তারপরে 2 নাম্বার প্রতিসরণ। 3 নাম্বার অপবর্তন, ব্যতিচার। 4 নাম্বার অপবর্তন ব্যাখ্যা করা যায়। তাহলে ব্যর্থতা কি? এখানেও ব্যর্থতা আছে। ব্যর্থতা হচ্ছে আলোর সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। তাড়াতাড়ি চলে যাও। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন। কিন্তু কোনটা ব্যাখ্যা করা যাচ্ছে না? সমাবর্তন, পোলারাইজেশন। এটা হচ্ছে ডিফ্রাকশন
অপবর্তন, আর এটা হচ্ছে ইন্টারফারেন্স, আর এটা হচ্ছে পোলারাইজেশন। এই পোলারাইজেশনটা ব্যাখ্যা করা যায় না। ম্যাক্সওয়েল, তাড়াতাড়ি লেখো, কথা বলো না কে গো, কেমনি তোমার কথা বলো লিখতে লিখতে। তাহলে কোনটা ব্যাখ্যা করা যায় না? সমাবর্তন। ম্যাক্সওয়েলের 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 তরঙ্গ তত্ত্ব, উনি আবার এসে তরঙ্গ তত্ত্ব দিছে। উনি এসে কি বলছে, লেটেস্ট কিন্তু এটা ম্যাক্সওয়েলটা লেটেস্ট, সবচেয়ে আপডেট। উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলছে আলো এক প্রকার এক প্রকার এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে উনি বলছে কি আলো এক প্রকার কি তাড়িৎ চুম্বক তরঙ্গ। এর মধ্যে কি কি আছে, আলোর মধ্যে কি কি আছে, আলোর মধ্যে, তাহলে আলোর মধ্যে কি কি আছে, তড়িৎ তরঙ্গ আছে, তড়িৎ তরঙ্গ বাংলা ভাষায় যদি আমি বলি। আর কি আছে, আর আছে হচ্ছে চুম্বক তরঙ্গ, চুম্বক তরঙ্গ। তাহলে দুটো তরঙ্গের কম্বিনেশনে তরঙ্গ, দুটো তরঙ্গের কম্বিনেশনে আলো। তাহলে পরে ব্যাখ্যা করো, তাহলে কে কইছিল, হাইগেন কইছিল আলো কি তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। পরে এসে বললো না আলো যান্ত্রিক তরঙ্গ না, আলো তাড়িৎ না তড়িৎ দাও, তড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িত চুম্বক তরঙ্গ, অনেক ইয়েতে লেখা আছে তাড়িত চুম্বক তরঙ্গ। তো আমরা যদি তড়িৎ কথা উল্লেখ করি তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গ। আর এটা হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রো, ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, ম্যাগনেটিক ওয়েভ। এমন একটু কথা শোনো, তো আলো এরকম, এইটা এরকম, এটাই থাক। এবার এটার সাথে এই এই এই, তবে দেখো এই দুটো তরঙ্গ একটার সাথে আরেকটাকে 90 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি কোণ করা আছে? এটা যদি তড়িৎ তরঙ্গ হয়, এটা হচ্ছে চুম্বক তরঙ্গ, অ্যাট দ্য সেম টাইম দুটো তরঙ্গই থাকবে এরকম। তবে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে 90 ডিগ্রি আছে। এই বিষয়টা আমরা এখানে একটু তোমাকে তুলে ধরবো। বিষয়টা হচ্ছে এমন, দেখো একটু, এটা এটা এক্স, এটা ওয়াই, এটা হলো জেড, এটা হচ্ছে জেড। যদি এমন হয়, তুমি একটু খেয়াল করে দেখো, একটা তরঙ্গ যাবে এইভাবে, সাপের মতো করে উপর নিচে এরকম করে। তাহলে একবার উপরে উঠলো, একবার নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, এ কি অক্ষ বরাবর যাচ্ছে মানে না, এখানে কিন্তু ঘটনা ঘটবে দুই রকম। একটা হচ্ছে তরঙ্গ কাঁপি এক অক্ষ বরাবর আর যাবে আর এক অক্ষ বরাবর। বলো তো ইনকে করে গেলে কোন অক্ষ বরাবর কাঁপাকাপি করতেছে, এরকম করে কাঁপতেছে, এভাবে কাঁপতেছে, জেড অক্ষ বরাবর কাঁপতেছে, আর যাচ্ছে কি বরাবর এক্স। সুন্দর। এবার যদি কোনো কোনা ইনকে করে যায়, তো বলো তো কাঁপতেছে এই বরাবর, এই যে এই এই এই, তাহলে কোনাগুলো কাঁপতেছে এই অক্ষ বরাবর, তার মানে ওয়াই অক্ষ বরাবর, আর যাচ্ছে কি বরাবর এক্স। অ্যাট দ্য সেম টাইম যদি দুটোই থাকে, এটাও থাকলো, ওয়াইও থাকলো, জেডও থাকলো, আর দুটো তরঙ্গ যাচ্ছে কি বরাবর এক্স অক্ষ বরাবর, ওই তরঙ্গর নাম হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। দূরেই থাকবে, এটা এঙ্গে এঙ্গে করবি, আর অ্যাট দ্য সেম টাইম এরম এরম করবে, আর দুটো তরঙ্গ মিলে একদিকে যাবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে একজন কাপি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একজন কাপি হচ্ছে ওয়াই বরাবর, তাহলে যাবি কি বরাবর জেড বরাবর। তাহলে এটাই আমি তোমাকে বলার চেষ্টা করব যে তড়িৎ তরঙ্গ তরঙ্গ জেড অক্ষ বরাবর ভাইব্রেট করলে, জেড অক্ষ বরাবর এস এইচ এম সরলচন্দ্র মোশন এ থাকলে চুম্বক করলে, চুম্বক
তরঙ্গ ওয়াই ওয়াই অক্ষ বরাবর এস এইচ এম করবে, তখন তখন এক্স অক্ষ বরাবর বরাবর তখন এক্স অক্ষ বরাবর বরাবর তরঙ্গ তরঙ্গ গতিশীল হবে, এনার্জি প্রোভাইড করবে, এক্স অক্ষ বরাবর যাবে, গতিশীল হবে, গতিশীল হবে হয় বা এনার্জি এক্স অক্ষের দিকে এনার্জি প্রবাহিত হয়, এক্স অক্ষের দিকে এনার্জি প্রবাহিত হয় হয় এই তত্ত্বের মাধ্যমে আলোর সমাবর্তন ব্যাখ্যা করা যায়। এই আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট পড়বো, কিন্তু ইন্ট্রো এখনো ইন্ট্রো শেষই হয় না, ইন্ট্রোডাকশন চলতেছে, অধ্যায়ের যে শুরু করতেছে তার ইন্ট্রোডাকশন চলতেছে, দেখতেছো না যে এটা উনি ব্যাখ্যা করতে পারলো, এটা করলো না, এটা এই করলো, এটাতে সমাবর্তন, কারণ এই ওদের টপিক কী কী, মূল টপিক হচ্ছে কি, একটা হচ্ছে ব্যতিচার, আর হচ্ছে অপবর্তন, আর হচ্ছে সমাবর্তন, এইটাই আমাদের মূল টপিকস। তো এনার্জি প্রবাহিত হয়, গতিশীল হয় বা এক্স অক্ষের দিকে এনার্জি প্রবাহিত হয়। এখানে কি লিখতে চাইছিলাম ভুলে গেছি। ও এই তরঙ্গ, বাহ সুন্দর, এই তত্ত্বের মাধ্যমে আলোর সমাবর্তন ব্যাখ্যা করা যায়, সমাবর্তন ব্যাখ্যা করা যায়। এবার যখন যেটা আসবে তখন সেটা আমরা পড়ে ফেলব, লিখে ফেলো তাড়াতাড়ি, ইন্ট্রো শেষ। ও আরেকটা কথা এখানে না বললেও চলবে, তো একটু মনে করে দিই, সেটা হচ্ছে কি, তো কে হলো কি, কে কি করলো, নিউটন কি এসে করলো, কোনা আলো কি ধর্ম আছে, কোনা ধর্ম, তো সেটাতে কিছু ব্যাখ্যা করা গেল, প্রতিফলন প্রতিসরণ। তো এখানে হাইগেন আসলো, হাইগেন আসে আবার উনি বললো না আলো তরঙ্গ ধর্ম আছে, কি তরঙ্গ ধর্ম, যান্ত্রিক তরঙ্গ ধর্ম, ওটাতে আবার উনি ব্যাখ্যা করছে আলোর প্রতিফলন প্রতিসরণ, তারপরে অপবর্তন ব্যতিচার, এগুলো ব্যাখ্যা করছে, সমাবর্তন আর ব্যাখ্যা করতে পারতেছে না। তো ম্যাক্সওয়েল এসে করছে না না আলো হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, বোঝা গেছে বাবা, ওটা আবার কি ব্যাখ্যা করে যাচ্ছে, আলোর সমাবর্তন ব্যাখ্যা করে যাচ্ছে। এবং পরবর্তীতে আইনস্টাইন এসে বলছে আলোর দ্বৈত ধর্ম আছে, ডি ব্রগলিও এসে বলছে, আইনস্টাইন পরে এসে বলছে আলোর কি ধর্ম আছে, দ্বৈত ধর্ম, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। যখন যেটা লাগে আলো তার মতো করে আচরণ করে, আলো ফেলতেছি কোনো ধাতু ধাতু কোনো ইয়ের পরে, তো আলোর এই সময় আচরণ করা কি হিসেবে আচরণ করা দরকার, কোণা হিসেবে, তখন কোণা হিসেবে আচরণ করতেছে। যে আমি কোনো একটা ধাতব ইয়ের মধ্যে পৃষ্ঠের উপরে আলো ফেললাম, ওখানে ফোটন হিসেবে আসলো, তো ফোটন আসে ওখানে তীব্র গতিতে আঘাত করলো, ওখান থেকে একটা ইলেকট্রন বার করে নিয়ে চলে গেল। তাহলে কাউকে মারলে সাধারণত একজনকে মারলে আরেকজন চটকে চলে যায়, তার মানে ইলেকট্রন কেন, ইলেকট্রন ভর আছে, তো ইলেকট্রন কেন চটকে গেল, তাহলে যাকে দিয়ে মারা হয়েছিল ওরেও তাহলে ইলেকট্রনের মতো ভর যুক্ত আর কি, এই জন্যই চটকে গেছে, তাহলে মানে আলো কি আছে, কোণা আছে, মানে আলোর কোণা ধর্ম আছে এইটা। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন যখন আমি ব্যতিচার ব্যাখ্যা করব, তখন আর আলো কোণা ধর্ম থাকবে না, তখন কি ধর্ম মানে প্রকাশ করবে, আলো তরঙ্গ ধর্ম। তাহলে আলো যখন যেটা দরকার তখন সেই হিসেবে অ্যাটিটিউড করে বা সেই হিসেবে উপস্থাপন করে তাকে, এটাই মূল কথা। তাহলে আইনস্টাইন এসে বলছে আলোর কি ধর্ম আছে, দ্বৈত ধর্ম, ডি ব্রগলিও এটাকে সাপোর্ট করছে ওই সময়ের এদের ঘটনা। তো আমরা এটাকে আপাতত মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছি। এবার তোমরা তাহলে লেখো দশা কি, মেইন পার্টে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে বেসিকের মধ্যে। হোয়াট ইজ দশা? দশা, পরে অবশ্য দশাকে চেঞ্জ করে ফেলবো, দশা ব্র্যাকেটে লেখো অবস্থা, এর বাংলা নাম হচ্ছে কি বাবা, অবস্থা, এটা হচ্ছে দশা। দশা বা অবস্থা, ওর অবস্থা কেমন, ওর দশা কেমন, বলি না অমুকের দশা কেমন, মানে রোগশোক হওয়ার পর বলি না এখন কি দশায় আছে, মানে কি অবস্থায় আছে, এটাই বাংলা ভাষা হচ্ছে এটাই। দশা মানে হচ্ছে অবস্থা। কেন দশাকে অবস্থা বলা হলো সেটা তুমি এখন দেখবা। ধরো একটা স্প্রিং, এই স্প্রিংকে আমি এখানে নিলাম, এবার এক্সপান্ড করলাম,
এইটা হচ্ছে এক্সপানশন অবস্থা, এটা হচ্ছে সংকুচিত অবস্থা, এইটা। তো এটা কি পয়েন্ট? মিডল পয়েন্ট, সাম্যবিন্দু। এখান থেকে এখানে বেগের মান কীরকম? সর্বোচ্চ। এখানে বেগের মান কত? 0। আবার এখানে ত্বরণ 0, এখানে ত্বরণ সর্বোচ্চ। এগুলো তো পড়ছিলাম। তাহলে এক এক দূরত্বে যায়, এক এক দূরত্বে গিয়ে, যেমন এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্বে কোণাগুলোর কি কি চেঞ্জ হচ্ছে? 1 বেগ, 2 সরণ, 3 ত্বরণ। এই বেগ সরণ ত্বরণ মিলে সামগ্রিক যে ও যে অবস্থা, ওর বেগ এত, ওর ত্বরণের মান এত। যেমন এই কোণাটা এক্স দূরত্বে আছে, সাপোজ ধরে, আর বেগের মান 5, ত্বরণের মান 2, সরণের মান 7 ইত্যাদি। এই যে ওভারঅল যে অবস্থাটা, বেগ কত, ত্বরণ কত, সরণ কত, এটার নাম হচ্ছে দশা। যে ওর দশা কি অবস্থা, ওর বেগের মান কত, সাম্যাবস্থায় কতটুকু সরে আছে, সরণ কত, ওই সরণে তার বেগ কত, ওই জায়গাতে আবার ত্বরণ কত, এই যে ওভারঅল অবস্থা, এটাকে বলা হয় কি? দশা। কারণ এটাকে আমি যাবো একটা জিনিসের সাথে কানেক্ট করব। কি জিনিসের সাথে? তো বাবা, এটাকে যদি ফেজর ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানো হয়েছিল, দেখো তো তুমি বোঝো কিনা? ফেজর ডায়াগ্রাম দেওয়া হয়েছিল। ওকে, তো এই কোণাটা যখন থাকবে তখন বস্তু থাকে এখানে, তাই তো? এখানে এক্স সমান কত? 0। আর এখান থেকে যদি কাউন্ট ডাউন করি, আফটার টি টাইম পর এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে এখানে চলে গেছে, কত সময়? টি সময়। কি বেগে? ওমেগা বেগে। তাহলে বাবা এরটুকুর নাম কি? ওমেগা টি। তাহলে এই কোণের নাম কি? ওমেগা টি। এলে তো পড়ছিলাম আমরা। তাহলে এমত অবস্থায় এই জায়গাতে কতটুকু সরে গেছে? এক্স সরে। তাহলে সমীকরণটা কেমন হচ্ছে? এক্স সমান এ সাইন ওমেগা টি। বোঝা গেছে তো? তাহলে এটা কি? ওমেগা টি। আচ্ছা, তুমি এটা, এই ওমেগা টি এর মান যদি তুমি জানো, যে এটুকু কোণের মান যদি আমি জানি, তাহলে কোণের মানটা এখানে বসানো যায় না? যেমন এরকম এ সাইন ওমেগা টি মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু টি। এই টাইমের ভ্যালু আমি বসাই দেবো, যেখান থেকে এখানে কত সময় পর গেছে। এই যে ছোট হাতের টি, এটা বসাই দেবো এখানে। এটা হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ একবার ঘুরতে, অর্থাৎ একবার দোল দিতে কত সময় লাগে, ঠিকঠাক মতো বসামো। বসে দিলে আমি কার মান পাচ্ছি? এক্স এর মান। ঠিক আছে তো? তাহলে এক্স এর মান আমি এই পজিশনে কার মান পাচ্ছি? যে কত দূরে আছে, এই সময় পর কত দূরে আছে, তাহলে কিসের মান পাচ্ছি? এক্স এর মান। বোঝা গেছে তো? বাট কোথায় আমার হাত দিতে হচ্ছে? এই জায়গাতে। এই জায়গাটায় আমি হাত দিলেই যে এত সময় পর কত, তাহলে আমি এক্স এর মান পাই। এই জায়গাটার নাম জানো? সাইনের পরে কে থাকে? কোণ। কে থাকে? এটা কে? এটা তো সাইনের সাথে যেটা থাকে সে কি? কোণ। এবার একটু খেয়াল করো, আমি এক্স জানলাম যে এত দূরে, 2 মিটার দূরে। ওইখানে যদি আমি বেগ জানতে চাই, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো। তাহলে ভি সমান কি? এ ওমেগা কচ ওমেগা টি। তাহলে আবার যদি ওই সময়টা বসে দিই, তাহলে ওই জায়গায় আমি কি পাবো? বেগ পাবো। সময় বসে দেবো, কোণের মান দেখবো যে এত কোণের রেসপেক্টে ওখানে বেগ কত। এই যে এই কোণ, এই কোণ, ওই যে টাইম জানা থাকলে এই কোণের মান জানতে পারবো, ছোট হাতে টি জানা থাকলে। এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? এ মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। খেয়াল করে দেখছো? অল টাইম মূল ফ্যাক্টরটা কি? কোণ। কোণের মান যদি আমি জানি, তাহলে এত ডিগ্রি কোণ, ওই ডিগ্রি কোণের মান যদি আমি জানি, তাহলে বুঝতে পারবো যে ওইখানে কত সরণ হয়েছে, ওর বেগের মান কত, ওর ত্বরণের মান কত। তাই কোণকে সরল সন্ধিত কোণার মানে সরল সন্ধিত স্পন্দিত কোণার দশা বলা হয়। কাকে? কোণকে। কেন দশা বলা হলো? আমার তোর অবস্থা জানা দরকার। অবস্থা মানে কি? অবস্থা মানে কি? এই অবস্থা মানে কি? এই অবস্থা মানে হচ্ছে এক্স, ভি, এ, এল। তাহলে এইগুলো আমি জানতে পারবো কি দেখে? যে এত ডিগ্রি কোণে কত। যেমন এটা এখানে যখন আসবে, এখানে টি যদি এখান থেকে এখানে আসে, তাহলে বলো তো এই কোণের মান কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণের পর এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে? পুরো পর্যায়কাল যদি 12 সেকেন্ড হয়, তাহলে এখানে আসতে লাগে 3 সেকেন্ড। তাহলে আমি যদি এখানে 3 বসাই দিই, সুর 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 করে এক্স বেড়ে আসবে, ভি বেড়ে আসবে, এ বেড়ে আসবে। তাহলে এত কিছু না কয়ে, এক্স, ভি, এ, এত কিছু না কয়ে আমি শুধু কার কথা বলে দেবো? কোণের কথা। যে এত ডিগ্রি কোণে তোমার কোণা আছে। তাহলে তুমি বুঝতে পারো ওই কোণার সরণ কত, বেগ কত, ত্বরণ কত। তাই কোণকে বলা হয় পদার্থবিজ্ঞানে দশা। সবাই তোমাকে কি বলবে? এই দশা মানে কি? কোন স্যারকে যাই দেবো, স্যার দশা মানে কি? স্যার বলবে কোণকে দশা বলা হয়। কেন বলা হয়? এটার হচ্ছে ব্যাখ্যা এইটা, যে কেন বলা হয়। কারণ কোণ জানা থাকলে ওই পার্টিকেলের সবই তুমি বুঝতে পারবা, যে বেগ কত, সরণ কত হয়ে আছে,
আর ত্বরণ কত সবই ভাই বুঝতে পারবা। তাই কোণকে পদার্থবিজ্ঞানের ভাষায় কি বলা হয়? দশা। কারণ কোণের সাথে দশা রিলেটেড, কারণ কোণ জানলে এগুলো তুমি বের করতে পারবা যে এত 90 ডিগ্রি কোণ করে, এখানে কত, বেগ কত, স্যার 0, ত্বরণ কত সর্বোচ্চ, তাহলে ওই টাইমটা বসে দেওয়া লিখছে, বসে দিয়ে ত্বরণের মান বের করা লিখছে। তারপরে এক্স কত, এক্স সমান এ, ওখানে এগুলো তো প্র্যাকটিক্যালি আমরা পড়েছিলাম। তার মানে কি কোণ জানলে আমি সব কিছুই পাচ্ছি। তাই তুমি এই কোণকে বলা হয় পদার্থবিজ্ঞানের দশা। তাহলে আমরা এখন কি লিখবো বলো? আমি আমার ভাষায় লিখে দিচ্ছি, কিন্তু তুমি বই পড়ে নিও, আমার বই পড়া মুখস্থ থাকে না, এটা ডিস্টার্ব। কোনো কোনো কোণার কোনো কোণার কোনো এক মুহূর্তে কোনো এক মুহূর্তে এক মুহূর্তে মুহূর্তে এর অবস্থার এর গতির সামগ্রিক অবস্থার নাম হচ্ছে দশা। এর গতির সামগ্রিক অনেকে লাগে গতির সামগ্রিক অবস্থাকে দশা বলা হয়। সামগ্রিক অবস্থার নাম হলো দশা। আমার কাজ হচ্ছে কি বই পড়ে বুঝতে পারা, তাই তো উদ্দেশ্য। আমি তোমাকে এখন লিখে দেব যে তুমি কোনো বস্তুর কোণ জানলে কোণের কোনো এক অবস্থায় কোণের মান জানলে কোণের মান জানলে ওই স্থানে বা ওই অবস্থায় ওই বস্তুর সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি জানতে পারবে। তাই কোণকে কোণ দ্বারা কোনো কণার দশা প্রকাশ করা হয়। অর্থাৎ কোণকেই, কোণ বানান ভুল হয়ে যাচ্ছে, মধ্যম দিও, কোণকে বস্তুর বা কণার দশা বলে। ওকে, তুমি লিখতেছো আর সহজই তো লাগতেছে, কঠিন তো এখন পর্যন্ত লাগার কথা না। এবার তুমি দাও তরঙ্গ মুখ, টাইটেল দাও তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ আমরা একটা ধরো এটা সহজভাবে আমি শুরু করব। তাহলে এটা না, এখন আমার দশা বাদ, কারণ কি পড়বো? দশা মানে কাকে বোঝায়? কোণকে দশা বলে। কেন কোণকে দশা বলে? কারণ কোণ জানা থাকলে বস্তুর সরণ, ত্বরণ, বেগ সবই পাওয়া যায়, তাই কোণকে দশা বলা হয়। গেল, তাহলে হচ্ছে তরঙ্গ মুখ এইটা। এবার তাহলে পড়ো তরঙ্গ মুখ। আমরা যদি পুকুরে একটা ঢিল ছুড়ি, এদিকে আমরা যদি একটা পুকুরে ঢিল ছুড়ি, তাহলে পুকুরের পানির ঢেউ এমন হয়, তাই না? এমন হয়, এই এরকম ধরে নাও আর কি।
ঢেউটা এমন হয়। তো এখানে কি হয়, এখানে এই কোণাটা কি এরকম করে সারা জীবন থাকে না, এই কিছুক্ষণ পর চলে যাবে সর্বোচ্চ উচ্চতায়, এবারে ওই সর্বনিম্ন উচ্চতায়। এখানকার যে পুকুরকে পানি কোণা ছিল সেটা চলে গেছে সর্বোচ্চ উচ্চতায়, কিছুক্ষণ পর দেখতে পাবো ওটা চলে যাচ্ছে সর্বনিম্ন উচ্চতায়, এক জায়গায় থাকে না। তরঙ্গ এরম এরম করে বিধায় তোমার কাছে মনে হয় তরঙ্গ কি সামনে যাচ্ছে, কিন্তু কোণাগুলো কি করতেছে, প্রত্যেকটা জায়গার থেকে সরসরিতে স্পন্দন ঘটাচ্ছে। তাহলে এই কোণাটা পৃথকভাবে সরসরিতে স্পন্দন ঘটাচ্ছে, এও পৃথকভাবে সরসরিতে স্পন্দন ঘটাচ্ছে। তাহলে স্যার এর উপরে দৌড়ে গেল কেন? এখানে ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? আবেশ প্রক্রিয়া, চিনছো? ইন্ডাকশন, আবেশ প্রক্রিয়া। আগের পিঁপড়ায় যে দিক দিয়ে, পিছনে পিঁপড়া ওই দিক দিয়ে যায়, এই জন্য পিঁপড়ায় একটা লাইন ক্রিয়েট হয়। তো এখন ঘটনা শোনো, পুকুরে এরকম ছিল, তো একটা পানির কোনাকে আমি একটা নাড়া দিছি, দিয়ে করছে এ কোনা কি নিচে আয়, ঢেল দে, ঢেল মারছি। তো এক করছে এ কোনা নিচে আয়, তো ও তো নিচে গেছে। আর পাশের জন করছে কি এ আমি নিচে যাচ্ছি, ঘর্ষণের ফলে তুই নিচে আয়। ও ও তো অনুপ্রাণিত করছে। তাহলে এই যে পরিমাণ যাবে ওই সে পরিমাণ যেতে পারে না, ওই যে একটু কম গেছে। এ তারপরে তার পাশে জন পাশে জন করছে এ ওরকম নিচে যাচ্ছে, তো আমরাও নিচে যাই। তাহলে সবাই সবাইকে এড়ে চলে যাচ্ছে, এটি এড়ে চলে যাচ্ছে এই যে এই জায়গায়, এটা চলে আসছে এই যে এই জায়গায়। কিন্তু কিছু কোমর দেখতে পাওয়া, কিন্তু এটা যখন উপরে উঠবি উই তখন নিচে নামবি, এ যখন আরেক ধাপ উপরে উঠবি এ তখন নিচে নামবি। এবং পরের জন মানে এরকম করে একজন একজনকে স্থান পরিবর্তন করলে দেখতে লাগে এরকম, মনে হয় যে ঢেউটা বুঝি সামনের দিকে যাচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটা কোণার কাছে থেকে কি করতেছে, আপ ডাউন, এই কোণাটা উপরে উঠতেছে নিচে নামতেছে, কোনো এক মুহূর্তে এখানে আছে, কোনো এক মুহূর্তে উপরে উঠবে, আবার কোনো একটা মুহূর্তে নিচেও নামবে। তাহলে প্রত্যেকটা জায়গার থেকে কি করে উপরে নিচে সরাসরি স্পন্দন ঘটায়। এই কোণাটা এখানে উঠবে আবার এখানে নামবে। এই যখন এখানে উঠতেছে তখন দেখি তো পাশে জন এ এ কোন দিকে উঠতেছে, ধরো উপর দিকে উঠতে যাচ্ছে, তার পাশে জন বলেছে অপর দিকে উঠি, ওর পিছে পিছে ও যাবি। তার পাশে জন কবি এ ওরকম দেখি উপর দিকে যাচ্ছে, চ আমরাও যাই। তো এই করতে করতে মনে করো একটা ক্রিয়েট হয়। কিন্তু যে কোনটা একটু আগে দেখলা যে এখানে সর্বোচ্চ উচ্চতায়, এ কিছুক্ষণ পরে নামে আসবে নিচে, কিন্তু পাশে জন চলে যাবি কোথায়, একবারে উপরে। এর পাশে জন সারি ধরে বসে আছে যে ওই নিচে নামুক, ই যখন আসবে এটি, ই তখন আসবে এখানে, ও তখন আবার কোথায় যাবে, সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এরকম ঢেউয়ের মতো প্রত্যেকক্ষণ সময় থাকতেই থাকে। এক ঢেউ এরকম হলো, তার পাশে ঢেউ আবার এরকম হচ্ছে, এরকম, তার পাশে ঢেউ এরকম, মানে এক এক সময় ঢেউয়ের চিত্র লাগে দেখতে এক এক রকম, কিন্তু এখানে প্রত্যেকটা কোণা এক এক জায়গা থেকে কি করে সরসরিত স্পন্দন ঘটায়। তাহলে অসংখ্য সরসরিত স্পন্দার কোণার সমন্বয় আমাদের কি গঠিত তরঙ্গ। যেহেতু আমরা পড়তে যাচ্ছি আলো, আলো কিন্তু তরঙ্গ ধর্ম আছে, তাহলে ওই জন্য আমরা তরঙ্গটা নিয়ে তোমাদের আগে আলোচনা করতেছি। এই তরঙ্গের বিষয়টা যদি পড়তে চাই তাহলে ব্যাপারটা হবে এমন সহজ, কিন্তু বিষয়টা তাহলে কি একটু দেখা দেখবে। দেখো প্রথমে আমরা এইভাবে বলি, দেখো এটা হচ্ছে আমাদের তরঙ্গ, আবার নিলাম তরঙ্গ, কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তরঙ্গের এই কোণার যে অবস্থা, এই কোণের অবস্থা একই। একবারে যখন উপরে উঠছে কোণের বেগ কত হয়েছে, 0। বেগ কত হয়েছে, 0। এই কোণের বেগ কত, 0। এর ত্বরণ কত, এখন তো নিচে নামবি, ত্বরণ হবে সর্বোচ্চ, এর ত্বরণ হবে কি সর্বোচ্চ। বুঝছো নাকি বোঝনি? ক্লিয়ার তো? কিন্তু এখানে একটা ঝামেলা আছে কি, এই যে এখান থেকে এর দূরত্ব আর ওর দূরত্ব ভিন্ন, তাই আমি বলবো না কখনোই যে এই দুইজনের দশা মানে অন্যান্য কিছু সেম, শুধু স্মরণটা কি আলাদা। অন্যান্য কিছু সেম, যেমন বেগ সেম, ত্বরণ সেম। তো এখন প্রশ্ন আমার কোন জায়গায়, এটা নিয়ে আমার প্রশ্ন না, তরঙ্গ মুখটা কি স্যার? তরঙ্গ মুখ হচ্ছে সমদশায় সম্পূর্ণ কোণার সমষ্টি বা সমদশা সম্পন্ন কোণাগুলো নিয়ে যদি আমরা একটা চিত্র আঁকাই, জিওমেট্রিক চিত্র, তাহলে আমাদের যে একটা বৃত্তের মতো বা গোলকের মতো যে জিনিসটা সৃষ্টি হবে ওটার নাম হচ্ছে সমদশা সম্পন্ন কোণা দিয়ে গঠিত সঞ্চারণ পথ, যার নাম হচ্ছে তরঙ্গ মুখ। সঞ্চারণ পথ জানো তো, বৃত্ত দিয়ে যদি আমরা একটা কেন্দ্র রাখে যদি পুরো একটা চক্কর ঘুরে আসি তাহলে সঞ্চারণ পথ হয় না? তো ওইরকম একটা পথ। একটু খেয়াল করো, আমি ঢিল ছুঁড়ছি পুকুরের মাঝখানে, যদি মাঝখানে ঢিল ছুঁড়ি, তোমরা কি পুকুরে আজকে পুকুরে দেখে পালে এই মাঝখানে ঢিল ছুঁড়ে দিবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সুন্দর মাঝখানে ঢিল ছুড়লে একটা চারপাশ জুড়ে কি সুন্দর একটা ঢেউ, চারপাশ জুড়ে চার দিক দিয়ে ঢেউ এঁকে এঁকে ঢেউ সৃষ্টি হয় চারপাশ জুড়ে। কিন্তু তাহলে
এইরকম ঢেউ সৃষ্টি হয়, এইদিকে যায় একটা, এইদিকে যায়, এইদিকে যায়, ওপর দিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, যায় না? চারবার জোরে সরে যায় কিন্তু। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, এই কোণার দশা, 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 এর দশা, এর দশা, এর দশা, সবাই কিন্তু সমদূরত্বে আছে, সমান দূরত্বে আছে, সমান দূরত্বে আছে, সবাই প্রায় সমান দূরত্বে আছে, সমান দূরত্বে আছে, এও সমান দূরত্বে, এও সমান দূরত্বে, এবং প্রত্যেকেই কিন্তু একই। এই লাস্ট পর্যায়ে যে বেগ কত হয়েছে, একবারে নিচে যায়, খাদে খাঁচে তরঙ্গ খাঁচে যায়, বেগ কত জিরো। আবার শীর্ষেও বেগ কত জিরো, খাঁচেও বেগ জিরো, শীর্ষেও কত জিরো। তো এই যে আমি যদি এই সবগুলো কোণাকে নিয়ে আমি যদি একটা সঞ্চারণ পথ আমি যদি বৃত্তের আকারে দেখাতে চেষ্টা করি, এটার নাম হচ্ছে তরঙ্গ মুখ। আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, স্যার খাসগুলো নিয়ে তরঙ্গমুখ হবে, বা তরঙ্গ শীর্ষগুলো নিয়ে শুধু তরঙ্গমুখ হবে, আর কাউকে নিয়ে হবে না? হবে। আমি আরো একটু ক্লিয়ার করতে চাই, তাই আমরা একটা কাজ করি, আমরা আবার সুন্দর করে চিত্র আঁকাচ্ছি, তরঙ্গমুখ তোমাকে বোঝাচ্ছি। সমদশা সম্পন্ন কোণা নিয়ে বৃত্ত বা গোলক কল্পনা করলে ওটাই হচ্ছে তরঙ্গ মুখ। আলোর ক্ষেত্রে হবে গোলক, আর পানির ক্ষেত্রে হবে বৃত্ত। পানির ক্ষেত্রে কি হবে? বৃত্ত। আলোর ক্ষেত্রে কি হবে? গোলক। কে এটাতে আমি আলো জ্বালাবো, একটা বাল্ব দিয়ে আলো জ্বালাবো, তার আলো কিভাবে যে কোনো একদিকে সরে পড়ে নাকি পানির মতো, বা একটা তলের উপর সরে পড়ে নাকি? খালি এবার এই দিক দিয়ে যাচ্ছে, চারপাশ জুড়ে জানা, তাহলে এর আবার চার দিক দিয়ে তরঙ্গ আকারে সরে যাবে। তখন সমদর্শক এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এরকম। আমি আগে তরঙ্গমুখটা তোমাকে ক্লিয়ার করি, পানির আগে ক্লিয়ার করি। এখানে ঢিল ছুড়লাম, এখান থেকে যেটা হলো ওপর দিকে ওঠা শুরু করলো, এই এই এই, এরপর কি করলো, এটা ওপর দিকে ওঠা শুরু করলো, এই এই, এটা নিচ দিকে যাচ্ছে, এই 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 এই, এটা ওপর দিকে যাচ্ছে, এই 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 এই। দেখো তো, এইটা, এইটা, আর এইটা কোথায় গেল? এইটা এলো কি আছে দেখো তো, একই দশা আছে না? হয়নি নাকি? কেন হয়নি? কই হলো না? নিচেরটা কি হলো? ও, বুঝছি। তাহলে এই 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 যে এটা হবে, তাই না? আর এটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও, এই এই, হ্যাঁ, সাবাস 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 সাবাস, সুন্দর, তোমরা বুঝতে পারছো। এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা হবে এই এই, এটা একটা, তাই না? তাই মোটামুটি এখানে একটা বৃত্ত আঁকো। এটা একটা কি বাবা? তরঙ্গ মুখ। এটা একটা তরঙ্গ মুখ। এটা খাঁজগুলো যদি নেই তাহলে হবে এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম তো অসংখ্য আছে। অর্থাৎ পানি যে ইঙ্কে ঢেউ আকারে যাচ্ছে না, ইঙ্কে ঢেউ আকারে চারপাশে যাচ্ছে, ওই প্রত্যেকটা ঢেউয়ের উপরে ওটা হচ্ছে তরঙ্গ শীর্ষ নিয়ে আমার একটা হবে তরঙ্গ মুখ। আবার ঢেউ যখন ইঙ্কে করে উপর দিকে উঠে যখন নিচের দিকে নামতেছে, তাহলে প্রত্যেকটা ইয়েটা কিন্তু নামার দিকে থাকে, প্রত্যেকটা কোণে কিন্তু নামার দিকে থাকে, ওই নামার দিকের ওইটা নিয়ে ওই তরঙ্গ খাতগুলো নিয়ে, বা খাতগুলোর যে বিন্দুগুলো থাকবে ওটা নিয়ে আমাদের হবে একটা তরঙ্গমুখ। এর অসংখ্য তরঙ্গমুখ থাকে, পাড়ের যে আঘাত না করার আগ পর্যন্ত। তাহলে এরকম বৃত্ত আকারে অসংখ্য তরঙ্গমুখ থাকে। তাহলে এর একটা তরঙ্গমুখ, তাহলে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা একটা কি বাবা? তরঙ্গ মুখ। আচ্ছা, আমি যদি মাঝখানের কোনো কোণা নেই, এটার মাঝখানে, এটার মাঝখানে, এটার মাঝখানে, এরাও তো সমদশায় আছে, তাহলে এটা কি তরঙ্গমুখ হবে না? হবে। অর্থাৎ যাকেই তুমি নাও, সমদশা সম্পন্ন কোণা নিলেই সে থাক তরঙ্গ শীর্ষে, থাক তরঙ্গ পাদে, বা এনি জায়গায় একটা তরঙ্গ নামিচ্ছে। তাহলে প্রত্যেকটা তরঙ্গ কিন্তু এখান থেকে ওঠার পরে এখান থেকে নামিচ্ছে, সবাই কিন্তু নামিচ্ছে, সবাই নামিচ্ছে। তাহলে আমার মাঝখানে যদি আমি মাঝখানে থেকে যদি কোনো কোণা বিবেচনা করি, সবাই তো সমদশা সম্পন্ন, সবার গতি অভিমুখ সেম, এরাও নামবের চাই, ওই কোনো নামবের চাই, এটাও নামবের চাই, এটাও নামবে, সবার স্মরণ মূলবিন্দু থেকে বা কেন্দ্র থেকে সবার স্মরণ সেম, সবার গতির অভিমুখ সেম, সবার গতি সেম, সবার ত্বরণ সেম, সবার স্মরণ সেম, তাহলে তো সবাই তো সমদশা সম্পূর্ণ। তাহলে সমদশা সম্পূর্ণ কোণা নিয়ে আমি যদি বৃত্ত আঁকি, তাহলে পানির তরঙ্গমুখ। কার? পানি। এইরকম যদি আমরা এখানে লাইট জ্বালাই, তাহলে লাইটও যেহেতু ইঙ্কের তরঙ্গ করে যাচ্ছে, তাহলে এই যেহেতু লাইটের তরঙ্গ করে যাচ্ছে, তাহলে লাইটের কেন্দ্রবিন্দু থেকে আমাদের সমদশা সম্পন্ন কোণাগুলো নিয়ে আমি যখন একটা গোলক কল্পনা করব,
সেটা হবে গলীয় তরঙ্গ মুখ 3D। আর যেটা পুকুরে এটা দেখতে সেটা কি 2D। এটা বৃত্তের মতো, তাহলে 2D। তাহলে পুকুরে পানি সমধর্ষ সম্পন্ন কোণা দেখতে চাইলে কিসের মতো হয়? বৃত্তের মতো। আর আলোর জন্য কিসের মতো হয়? গোলকের মতো। এটা হচ্ছে গলীয় তরঙ্গ মুখ। ক্লিয়ার বাবা? তাহলে 2D জন্য হয় গলীয়, 2D জন্য কি সরি 2D জন্য বৃত্তাকার তরঙ্গ মুখ, আর 3D জন্য হয় গলীয়। তাহলে কার জন্য 3D? যেমন আলো। বুঝা গেছে তো? এটাই আমি তোমাকে বললাম। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ মুখ। পারবে না? তাহলে কি লিখে রাখবা? সমদর্শ সম্পূর্ণ সমদশা সম্পূর্ণ কোণাগুলি দিয়ে সঞ্চারণ পথ আঁকলে যে গতিপথ সৃষ্টি হয় কোণাগুলো দিয়ে যে গতিপথ সৃষ্টি হয়, আঁকলে যে গতিপথ সৃষ্টি হয় তাকে তরঙ্গ মুখ বলে। ইহা বৃত্তাকার বা গলীয় হতে পারে। তাহলে আমরা পুকুরের উদাহরণ দিলাম, দিয়ে আমরা যদি এখানে বাল্ব জ্বালাই, সে বাল্ব থেকে চারপাশে তরঙ্গ ছড়ে পড়বে, চারপাশে তরঙ্গ ছড়ে পড়বে। সমদর্শ সম্পন্ন করে নেব প্রত্যেকটা। তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে বল জ্বালাইছি, এখান থেকে এই দিকে এক্স মিটার দূরে, ওই দিকে এক্স মিটার দূরে, ওই দিকে এক্স মিটার দূরে, ওপরে এক্স মিটার দূরে, নিচে এক্স মিটার দূরে, সাইডে এক্স মিটার দূরে, প্রত্যেকটা কোণার দশা কি সেম, প্রত্যেকটা কোণার গতি সেম, প্রত্যেক কোণার সরণ সেম, প্রত্যেকটা কোণার ত্বরণ সেম। তাহলে সবাই সেম। তাই ওই কোণাগুলোকে আমরা কি বলবো? তরঙ্গমুখ। ওই কোণাগুলোতে যদি আমরা একটা গোলক আঁকি তাহলে ওই গলীয় তরঙ্গমুখ। আর বৃত্তাকার যদি থাকে তাহলে ওটা যেমন পুকুরে পানিতে ঢিল চলে, ওটা হচ্ছে বৃত্তাকার তরঙ্গমুখ। তাহলে সমদর্শ সম্পন্ন কোণা দিয়ে আমাদের আসলে কী সৃষ্টি হয়? তরঙ্গ মুখ সৃষ্টি হয়। এটা আমাদেরকে একটু মাইন্ডে রাখতে হবে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। শুরু হয়ে গেল? ওকে। এবার তুমি তরঙ্গমুখ যদি দেখো তাহলে তুমি দেখবা এরকম। কে কর ও আচ্ছা, তরঙ্গ যাওয়ার চাচ্ছে কোন দিকে? দেখো তো গো, তরঙ্গ যাচ্ছে এইদিকে। এই পৃষ্ঠের সাথে এইটা কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। আবার দেখো তরঙ্গ যাওয়া যাচ্ছে ওইদিকে। তাহলে এখানে স্পর্শকের সাথে যে তরঙ্গমুখ হলো, সেই তরঙ্গমুখের স্পর্শকের সাথে, এই যে তরঙ্গমুখের স্পর্শকের সাথে এই যে তরঙ্গের অভিমুখের ডিরেকশন কত ডিগ্রি থাকে? তাহলে এটাও একটু লিখে রাখতে হবে। তরঙ্গমুখের স্পর্শকের সাথে তরঙ্গের অভিমুখ, তরঙ্গের তুমি যাতে ভাষায় কনফিউশনে না ভোগো, তরঙ্গের গতির অভিমুখ দাও। গতির অভিমুখ সর্বদা 90 ডিগ্রি কোণে থাকে, অলওয়েজ থাকবে, কোণে থাকে। ওকে, অনেক মানে অনেক দেখছি, অনেক, 1-2 দিন না, অনেক, অসংখ্যবার, অসংখ্য দিন ঘুম থেকে উঠলে, বর্ষাকালে ঘুম থেকে উঠলে, গ্রামে যখন থাকতাম ঘুম থেকে উঠেই দেখতাম ইত্যাদি ঘটনা। কি সেটা? ধরো এটা জমি, এটা আল, পুরা টইটুপুর পানিতে। তো মাছ মারার জন্য এই আলের উপর দিয়ে তোমার কি রাখে? কাদা দিয়ে রাখে। আর এখানে ডাড়কি ফালাই, ডাড়কি চেনো নাকি? মরা মাছ ধরার জন্য ডাড়কি, তারপরে যে সুরঙ্গের মতো ওর মধ্যে মাছ আছে ঢোকে, আর এদিক দিয়ে তোমার এই যে পানি ছেড়ে দেয়, গুড়গুড়কে পানি যায়। আমি অসংখ্য দিন দেখেছি। এবার এদিকে খেয়াল করো, এর থেকে তরঙ্গ আসতেছে, ঢেউ আসছে, তো ইঙ্গের ঢেউ আসছে, ঢেউ আসছে, সামনের দিকে ঢেউ আসছে, এটা এসে ঢেউ পড়লো। এর থেকে আলাদা একটা আবার একটা কি সৃষ্টি হয়? ঢেউ সৃষ্টি হয়। আলাদা আবার একটা কি সৃষ্টি হয়? ঢেউ সৃষ্টি হয়।
তাহলে এখান থেকে যখন পানি বের হয়ে যায় যাওয়ার সময় আলাদা আবার একটা কি সৃষ্টি হয়, ঢেউ সৃষ্টি হয়। তার মানে গলীয় তরঙ্গের অভিমুখে সরি তরঙ্গ মুখের উপরে যে কোণাগুলো থাকে ওগুলো প্রত্যেকটা কোণা কিন্তু আবার নতুন করে তরঙ্গ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, নতুন করে আবার কি সৃষ্টি করতে পারে, তরঙ্গ সৃষ্টি করে। তাহলে তোমরা এইটা একটু লিখে রাখি, তরঙ্গ ওটা হচ্ছে প্রথমটা হচ্ছে মুখ্য তরঙ্গ, মুখ্য তরঙ্গ মুখ। হ্যাঁ, আর এর পরের গুলো যেগুলো সেগুলো হচ্ছে গহন। তাহলে ওগুলো পরে পড়বো আমরা। তরঙ্গ মুখের ওপরে, মুখের ওপর যে কোণাগুলি থাকে, কোণাগুলি থাকে তারা কোণাগুলি থাকে সেই সকল কোণা, সেই সকল কোণা কোণা আবার এক একটি তরঙ্গমুখ সৃষ্টি করতে পারে। সেই কোণাগুলো প্রত্যেকটি কোণাগুলো কি করতে পারে, আবার নতুন করে এক একটি তরঙ্গ মুখ সৃষ্টি করতে পারে, এক একটি তরঙ্গমুখ সৃষ্টি করতে পারে, এক একটি। এগুলো আমরা কিন্তু ওই যে দিচির মিচির এই যে আমরা কিন্তু চিত্র আঁকে এঁকে দেখবো, ওই যে এঁকে করে কিন্তু চিত্র আঁকা এঁকা তোমাকে দেখাবো যে এটা থেকে তরঙ্গমুখী এঁকে হলো, এরপরে এখানে আমরা ছিদ্র করে দেবো, ইয়ে করে দেবো। যেমন এই যে এটা বাবা দিচিরে যায় যে এরকম একটা প্লেট রাখবো, একবার চির দুইবার চির, এটা দেখবো যে এরকম করে তরঙ্গমুখ হয়েছে, এটা আবার এরকম করে তরঙ্গমুখ করছে, এটা দেখো একই খাদের উপর খাদ পড়ছে অথবা খাদের উপরে তরঙ্গ শীর্ষ পড়ে গেছে, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ ইয়ে করতেছে। তো এটা আমরা এখনো পড়িনি, অর্থাৎ তরঙ্গের উপরিপাতন নীতি এটা আমরা এখনো পড়ি নাই। আমরা কেবল ইয়েতে আছি, বিভিন্ন দিক থেকে ইন্ট্রোডাকশন দিয়ে তোমাকে অধ্যায়ের মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছি, সবাই মিলে ঝাঁপে পড়ার চেষ্টা করছি যে অধ্যায় কী আছে, কী পড়তে হবে, কী করতে হবে, এটা আর কি। হ্যাঁ, তো আমরা তাহলে কী করলাম, আবার এক একটি তরঙ্গ মুখ সৃষ্টি করতে পারে, তরঙ্গ মুখ সৃষ্টি করতে পারে, সৃষ্টি করতে পারে, এটাই। ওকে, তাহলে সামনে আগাই, নাও তাড়াতাড়ি লেখো, লেখা থাকুক, জাস্ট আমরা যাতে পড়ানোর সময় তোমার যাতে এগুলো বলতে সুবিধা হয়, তুমি রিভিশন দিতে যাতে সুবিধা হয় তোমার। চল আমরা এগুলো দেখবো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো, এই যে বললাম না প্র্যাকটিক্যালি দেখবো। তো তুমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন স্বরূপ লিখে রাখো। হ্যাঁ, আমরা এই যে শুক্রবারের ক্লাসটা নেবো তখন প্র্যাকটিক্যালি দেখবো, একটু লিখে রাখো। ওকে, আমরা কিন্তু ওই যে আলোর কি ধর্ম আছে, কণা ধর্ম আছে, এবং এটা কিসের মতো আচরণ করে, ইলাস্টিক, ইলাস্টিক, এটাই কিন্তু এখন আলোচনা করা হবে। তো আলোর যদি আমি একটা বিম ফালাই, আলোর যদি আমি একটা বিম ফালাই, বিম, বিম মানে বুঝছো তো, মোটা আলো, লাইট থেকে ফালালাম, লাইট, টর্চ লাইট, টর্চ লাইট আলো অনেক মোটা হয় না, তো মোটা টর্চ লাইট থেকে আলো ফালালাম, তাহলে একটা থাকবে এই মাথায় আর একটা থাকবে ওই মাথায়, আর মাঝখানে কিন্তু অসংখ্য আলো থাকে। তবে একটা কথা মনে হয় না বললেই না, পরে যদি ঝামেলা হয়ে যায়, হতেই তো পারে ঝামেলা। আর একটু কথা মনে বলি, আমি এখানে যাওয়ার আগে আর একটু কথা বলি। এখানে তড়িঘড়ি করে কেন গেছিলাম, তোমাদের জন্য, গুনুর গুনুর কথার আওয়াজ আসছিল, তাই দ্রুত গতিতে বাকওয়া জ্বালা বাদ দিয়ে ওই যেতে হচ্ছিলাম। পরে মনে হচ্ছে তোমরাই খাঁচে পড়ে যাবা, উল্টা আমি না, তোমাকে ফালাতে যায় নিজে হয়তো পড়ে যেতে পারি বা তুমিও পড়ে যেতে পারো। তাহলে একটু সাইলেন্ট থেকে আমাকে একটু ঠান্ডা মাথায় পড়াতে দাও, স্টেপ বাই স্টেপ। গুনুর গুন করলে আমি অনেক কিছু স্কেপ করে চলে যাব, অবশ্য 5 মিনিট লাগতো জিনিসগুলো। যেমন এটা হচ্ছে সূর্য, সূর্য আর কি, সূর্য থেকে, সূর্য আছে কি অনেক দূরে না, সূর্য আছে অনেক দূরে, এত দূর থেকে যখন পৃথিবীতে আলো আসবে, সেই আলো প্রায় থাকবে সমান তরাল, কেমন থাকবে, সমান তরাল, এই যে এরকম সমান্তরাল থাকবে, এরকম সমান্তরাল থাকবে। কিন্তু কাছ থেকে আলো আসলে কি থাকবে, সমান্তরাল কিন্তু থাকবে না। এই ওপরে যতগুলো কোণ আছে এখান থেকে দূরত্ব সেম, তরঙ্গ তো এখানে আসে, একটা তরঙ্গ আসলো যে অ্যাটিটিউড করবে, আরেকটা তরঙ্গ আসলে এখানকার কোনো একই অ্যাটিটিউড করবে, প্রত্যেকটা কোণের দূরত্ব সূর্য থেকে দূরত্ব বি সেম, এখানে আসে প্রত্যেকটা কোণার বেগ সেম হবে, প্রত্যেকটা কোণার ত্বরণ সেম হবে। বোঝা গেছে তো? তাহলে এই কোন ধর্ম আলোচনা করছি, তরঙ্গটা, তরঙ্গ তরঙ্গ তরঙ্গ। তাহলে আসলো এখান থেকে, আসলো আসলো আসলো, এখানে এসে এই কোণটা উপর দিকে যেতে যাচ্ছে, এটাও আসলো আসলো আসলো, এই কোণটাও ওই উপর দিকে যেতে যাবে, এখান থেকে আরেকটা কোণ আসলো আসলো, এটাও ওই উপর দিকে যেতে হবে, কারণ দূরত্ব সব থেকে সেম। তাহলে প্রত্যেকটা কোণার দশা সেম,
তাহলে এটাই হচ্ছে আমাদের তরঙ্গ মুখ। এইটা কখন এটা তরঙ্গ মুখ হবে? দূর থেকে আগত আলোক রশ্মি আসলে। মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় আমরা এইরকম বানানোর জন্য একটা কাজ করব। কি করব? গোলক রাখবো, লেন্স, গলীয় লেন্স, জানো না যে অনেক দূর থেকে আলো আসলে এটা কি লেন্স? উত্তল লেন্স। অনেক দূর থেকে যদি আলো আসে তাহলে একগুচ্ছ আলোক রশ্মি এদিক থেকে আসলে সেটা এখানে পড়ার পর প্রধান ফোকাস দিয়ে যায়। তাহলে আমি যদি এখান থেকে প্রধান ফোকাস থেকে যদি কোনো একটা আলোক রশ্মি আমি যদি এখানে ফেলি, এইভাবে যদি ফেলি, কাছ থেকে কোনো উৎস থেকে ফেলি, তাহলে এটা আবার যাবে কিভাবে? সমান্তরালে। হ্যাঁ, আর যখন সমান্তরালে যাবে এখানকার যাওয়ার পরে এখানকার প্রত্যেকটা কোণে যতগুলো যাচ্ছে কোন রশ্মি, প্রত্যেকটা রশ্মির এখানকার তরঙ্গ মুখ কি হবে? সেম হবে। দেখো বইয়ে এরকম চিত্র দেওয়া থাকে। এটা লেন্স দেওয়ার পরে এখানে দুটো চির রাখছে, এই করছে সেই করছে, এটা লেন্স দেওয়ার পর। কেন? কারণ হয়তো কাছ থেকে আলো ফেলাচ্ছে, এরকম বানানোর কোনো ওয়ে নাই। এবার আলো আসলে তো এখানে এখানে বলো তো এখানে কেমন হবে? এর কি তরঙ্গমুখ? না। কেন? কারণ এখানে এটা তরঙ্গমুখ হবে না তো। এখান থেকে এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব যদি নেই, তরঙ্গমুখ হবে এইরকম। দূরত্ব সেম হওয়া লাগবে না, বৃত্তের মতো হতে হবে না, তাহলে এখানে বৃত্ত আঁকাতে হবে এরকম। তাহলে এখানে এই যে এই দূরত্বে এই দূরত্বে, তাহলে কি সরলরেখা হলো না? কিন্তু এটা পড়ার পরে কিরকম হয়ে গেল দেখলা? সরলরেখার মতো হয়ে গেল। এখানেই মারপ্যাচ। কোথায় মারপ্যাচ? কেন এরকম হলো স্যার? সেগুলো তো ব্যাখ্যা করবো আমরা ভিতরের দিকে। কেন এরকম হলো? কারণ এখানে পাস করতে যে পুরুত্ব ছিল বেশি আলোর, আর এখানে পাস করতে যে পুরুত্ব কম, তাহলে ই পিছে পড়ে গেছে। কিন্তু ই একটু আগে কোথায় ছিল? সামনে। এটি দেখ পড়ে গেছে কোথায়? পিছনে। এই জন্য পড়ে যে পিছনের দিকে চলে যাচ্ছে। আর ওই কোথায় পড়েছিল? পিছনে। ওই ওটি বাড়ি খেয়ে সুরৎকারের মধ্যে পার হয়েছে, কারণ গণমাধ্যমে আলো ধীরে যায়। তাহলে এই তুলনায় এটা বায়ু মাধ্যম, এটা কি মাধ্যম? গণমাধ্যম। কাজ তো তাহলে এই মাধ্যমে আলো কি যাবে? ধীরে যাবে। তাহলে এ যাচ্ছে এখান থেকে এর পাস করলে এত দূরত্ব, তাহলে স্লো হয়ে গেল না? আর ও ফুরুত করে পাতলা তৈরি, খালি মিডলে থাকে পুরুত্ব বেশি, তাহলে এটা পাস করতে ও স্লো হয়ে গেল। আর ও ছিল পিছনে পড়ে, ওই জায়গা তো দূরত্বটা আগে নিল, কারণ ও শুট করে বাইরে হয়ে চলে গেছে। বুঝা গেছে? ও শুট করে আসে পড়তে পড়তে এ ঢুকে গেছে। দেখো এটা কি হলো? এই জাত দেখো, এই জাত দেখো, এই জায়গা, এই জায়গা খেয়াল করো, এই জায়গাতে খেয়াল করো। এ কিন্তু অলরেডি কাছে কাছে চলে যাচ্ছে, ও কিন্তু আসেই নাই। এবার এই কাছে ঢুকে গেছে, যে এইটা আস্তে আস্তে এই জাত আস্তে আস্তে ও এটা কভার করে ফেলছে, কারণ এখানে দূরত্ব কভার হবি কম, আর তো ওখানে দূরত্ব হবি বেশি, ও চলে যাচ্ছে। তাহলে ইও কি করলো? কেবল ই করলো, এইবার দুইজন একই গতি দেখাচ্ছে, ইও গ্যালিটি ইও গ্যালিটি, বোঝনি? এবার দুইজনে একই গতি যাচ্ছে, আসার পরে ই এখানে ও এখানে আসার পরে এ কোথায়? দুইজনে এখান থেকে যখন বের হবে, তাহলে এরা কোন সারিতে আছে? এই সারিতে, তাই না? এই সারিতে আছে না? এই যে এই সারিতে আছে না? তাহলে একজন আছে এখানে, একজন কোথায় আছে? এখানে। তাহলে এ এখান থেকে চলে যাবে এখানে, এ এখান থেকে যাবে এখানে, এ আলটিমেটলি এখানেই কভার হয়ে যাবে। সেটা ধরো এ এখানে আছে, এ কেবল এখানে গেছে, এ কেবল ঢুকলো, ঢুকে এখানে আসলো, এ একটু আগেই চলে গেছে, এখানে আসলে সাথে সাথে এ আরও দূরত্ব কভার করছে, ও কিন্তু পিছিয়ে আছে। এরপরে কি করলো? ও যখন বের হচ্ছে তখন এ মোটামুটি ও ও কোথায় আছে? ভেতরে, এইখানে আছে। আর এ কোথায় আছে? এও কিন্তু ভিতরে আছে, বাট ও কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে ওর দূরত্ব কভার করলে বেশি, বেশি কভার করা লাগবে না? আর এর দূরত্ব কভার করতে হবে কম, কিন্তু ও কোথায় আছে? এখনো ভিতরে আছে। তোমরা বুঝছ না? না, এইটা, এই ও কেবল বের যাচ্ছে, আর ও আছে এখানে। তাহলে ও এখান থেকে এখানে যাবে, আর এ এর জন্য তো দূরত্ব কম, এই যে এই যে যেটা। তাহলে এ যদি আগে বের হতো, যদি এটা না থাকতো, তাহলে কি হতো? ও এখানে চলে যেত, এ কি করতো? আরো সামনে চলে যেত, কারণ ও যখন এখানে ছিল তখন এই কেবল এখানে চলে যাচ্ছে। তাহলে ধীরে ধীরে এই ভিতরেই ও ছিল হয়ে যায়, যখন বের হয়ে যায় তখন এখানকার যেহেতু রশিগুলো কি হয়েছে? সমান্তরাল। তো রশিগুলো সমান্তরাল হয়ে থাকলে প্রত্যেকটা কোণের দশা কি থাকবে? সেম। যেটা হয় ওই যে সূর্যের আলোতে। এটা আরেকটা জায়গাতে হয়। কোথায়? টিউবলাইটে। এটা কি টিউবলাইট না? এটা কি টিউবলাইট না? এটা টিউবলাইট না? এইটা টিউবলাইট, এটা টিউবলাইট। টিউবলাইট থেকে আলো এই যে চারদিকে এরকম করে যাচ্ছে। এটা কি এক পাশে আছে নাকি, না চারদিকে ছড়ে যাচ্ছে? বলো তো টিউবলাইটের তরঙ্গ মুখটা দেখতে কেমন হবে? সিলিন্ডার শেপের। ভাবো না, এইটা টিউবলাইট, এখানে এক্স দূর, ওইদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স, চারদিকে এক্স, তো প্রত্যেকটা কোণার দশা কি হবে? সেম।
তাহলে প্রত্যেকটা কোণে যখন আমি চিত্র আঁকাবো তখন আমি দেখবো যে প্রত্যেকটা কোণে আমার যে আলাদা একটা কি হয়েছে, সিলিন্ডার হয়ে গেছে। তাহলে এটা কিসের মতো? সিলিন্ডার মতো। আচ্ছা বলো তো এটা কেমন হবে বলো? আলো এইভাবে আসলো, 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 আসে এটার উপরে পড়লো, এটার উপরে। বলো তো এরপরে কি হবে? এখানে এসে ইয়ে হলো, তাহলে এটা কি হবে? প্রধান ফোকাসে যাবে, তাই না? সবাই এক জায়গায় মিলিত হচ্ছে, এই জায়গাতে আসলো, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা ওখানে গেল, এই তো সবাই এক জায়গায় মিলিত হলো। বলো তো এখানে তরঙ্গমুখটা কেমন হবে? বাবু দেখি একটু চিন্তা করতে দেখি কেমন হয়। হ্যাঁ, ইনকা হবে নাকি ইনকা হবে? ওপাশ এপাশ কি ইনকা হবে নাকি ইনকা হবে? তবে এর উপরে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কোণে দশা সেম এখানে, কারণ সমান্তরাল আলো আসতেছে। তাহলে প্রত্যেকটা কোণার দশা সেম, এই কোণা এই কোণা এই কোণা এই কোণা দশা সেম, কিন্তু ওখানে কি হবে? কোনটা কিন্তু রবা দেখো এটা এখানে চলে যাচ্ছে না, এই কোণে যখন এখানে আসবে এ কিন্তু আসে লেট করবে, কারণ একই সাথে পড়ছে। তাহলে এর মাঝখান দিয়ে যাই যাবি তাই তো গাবি পড়ে যাবি। তাহলে এটা ফুরুত করে বাইরে চলে যাচ্ছে এই জায়গা, আর এই যাতেই পারতেছে না, যাতেই পারতেছে না, যাতেই পারতেছে না, ওই তো যাতেই পারতেছে না, যাতে এগিয়ে চলে যাচ্ছে। তাহলে ওই ফুরুত করে বাইরে এত দূর দূরত্ব করছে, এ কেবল এখানে, এ মোটামুটি এই যে এখানে, তার মানে এইরকম হবে। তার মানে এই যে এর দূরত্ব করতে অনেক সময় লাগছে, এ কেবল এখানে যাচ্ছে, আর ফুরুত করে বাইরে এখানে চলে যাচ্ছে, এরকম টাইপের হবে। তাহলে এখানকার তরঙ্গমুখ হবে এইরকম, এরকম টাইপ হবে। আর এই আলো যদি ইনকা হয়, বিমের আকারে হয়, তাহলে তরঙ্গমুখটা দেখতে কেমন লাগবে দেখো। এরকম বিমের আকারে আসছে, আলো আসে পড়ছে, এখানে একটা ইয়ে আছে, বড় সড়ো একটা তোমার এরকম করে একটা ইয়ে আছে, আর সে যদি পরে বিমের আকারে যদি মিলিত হয় তখন দেখবে এটা চাকতির মতো, মানে এরকম এরকম শেপের হচ্ছে, এরকম ওই যে গামলা বলতে পারো, বা যে ঢালাই করে না, কড়াই কড়াই, ওই কড়াইয়ের মতো গুলো এরকম ধারণ করছে। তো এটা হবে, তো বলো তো দেখি এটা কেমন হবে? আলো আসলো, আলো আসলো, আলো আসলো, আলো আসলো, পড়ছে এই লেন্সের ওপরে। এখন দেখো তো কি হয়, পড়ে এখন তো ছড়ায় যাচ্ছে, এটা যাবি এই দিকে, এটা যাবি এই দিকে, এটা যাবে হচ্ছে ছড়া এমনভাবে যাবি যাতে তোমার কাছে ভিতর মাঝখানেটা যাবি এই দিক দিয়ে, এটা একটু ওই দিকে বেঁকবে, এটা আবার এইদিকে বেঁকবে, এটা আবার এইদিকে বেঁকবে, এমনভাবে আসবে যে প্রথম ফোকাস থেকে আসতেছে মনে হচ্ছে। এরকম হয় না? 9-10 কি শর্ট সিলেবাস নাকি না ফুল সিলেবাস ছিল? তো এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান ছিল, কিন্তু প্রতিফলন ছিল না। এটা দেখতে কেমন হবে? ছিল না, এর প্রতিফলন ছিল না। আচ্ছা, ছিল না দেখি কি মাপ, এখন কি মাপ? তাহলে কি বোঝানোর চেষ্টা করতেছো? তাহলে এটাই আসলো, এও আসছে, তাহলে এ আসলো, এ আসলো, এইটার উপর দশমাত্মক শহর সেম, তাই না? তাহলে এ আসলো, এ আসে, এটি যখন আসবে তখন এই কেবল এখনো তো লাগেনি। তাহলে বলো এ যখন লাগলো, লাগার পরে প্রত্যেকটা এটা এখান থেকে বেরোতে তো অনেক টাইম লাগবে। তাহলে এটা চলে যাচ্ছে এখানে, এ আগে চলে গেছে, এ আরও আগে চলে গেছে, কারণ মাঝখান দিয়ে আছে, এ চলে যাচ্ছে এখানে, এ চলে যাচ্ছে এখানে, এটা হবে এরকম। তাহলে এর তরঙ্গমুখ হবে কীরকম? এরকম, কারণ এ আগে বার হয়ে চলে যাচ্ছে। এটা ঠিক তো, এটা ঠিক, আর ওটা পুরু, এটা পুরু, আরে বাইরে থেকে কি ঠিক, তাহলে ফুরুতকে বাইরে চলে যাচ্ছে, তাহলে বেশি দূরে গেছে, আর ওই কম দূরত্ব অতিক্রম করছে, এটা হয় এখানে। বিষয়টা কি ক্লিয়ার? এইগুলো হচ্ছে তরঙ্গ মুখ। তবে সমান্তরাল আসলে কেমন হয় বলো? সমান্তরাল আসলে কেমন হয়? সমান্তরাল আসলে, সমান্তরালে যখন আসবে তখন হচ্ছে তোমার একটা সরলরৈখিক পথে থাকবে। ওকে, তো সামনে শুরু করলাম। এবার লেখো আলোর প্রতিফলন। আমরা শুধু বলে দিচ্ছি, তুমি বই থেকে পড়ে নিবা, দেখে দিচ্ছি। ওইটাতে চলে গেলাম। হ্যাঁ, এটা আমাদের তল। আগে লেখালেখি বাদ দাও, এখন যেহেতু একটা জিনিস প্রমাণ করতে যাচ্ছি, লিখলে তো ওই লেখার মধ্যে হয়ে গেল। এতক্ষণ তো লিখলে কিছু বলি নাই, কারণ এখন এতক্ষণ কি ছিল? থিওরি। আমি প্রমাণ করতে যাচ্ছি। আলো এদিক থেকে এসে লাগলো, আগে দেখো কিভাবে আগাতে হয়। এখানে এসে লাগলো, এখানে এসে লাগলো, কেগো মাঝখানে কি এর ভিতরে কি আলো নাই? আছে। আমরা কোন করে দিচ্ছি? লাস্টের এই মাথারটা, ওই মাথার লাস্টেরটা, এটা নিয়েছি, এটা লাগলো, লাগার পরে এই কোণটা, এটা কিন্তু এইরকম,
মিররের মতো পূর্ণবন্ধীর সরি প্রতিফলন হবে, তাও কি নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন নয়, ব্যাপ্ত মানে এবড়ো থেবড়ো প্রতিফলন, কারণ এই সারফেসটা স্মুথ। তাহলে এটা কি সুন্দর করে চলে যাবি, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। আচ্ছা আগে লয়, এই আলোগুলো কিসে আসছে, এই আলোগুলো কিসে আসছে, তাহলে এই লাইনের উপরে যতগুলো কোণ আছে প্রত্যেকটার দশা কি হবে, সেম। আর এই যে আলো যে যাওয়ার পথ তার সাথে এই যে তরঙ্গ মুখের কোণ সর্বদা কত ডিগ্রি থাকে, সাবাস। তাহলে এই কোণ কত ডিগ্রি, ওটা এটা, বুঝছো তো? তাহলে তরঙ্গ এর সাথে এই যে তরঙ্গ এদিকে যাচ্ছে তার সাথে তরঙ্গ মুখের কোণ কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি। এটা তোমাকে লিখে দিয়েছিলাম, গেল। এবার এটা সেখানে পড়ছে, পড়ে শোনো, এই কোণা যখন এখানে, তখন ওইখানকার ওই আলোর ওই কোণাটা কোথায়, এখানে। এটা কি এখানে চলে গেছে নাকি, না। এবার এই যখন বাড়ি খাচ্ছে, ওই কিন্তু খায়নি, ও কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এই বাড়ি খায়ে সেম কোণ করে ও ওই দিকে দৌড় দিচ্ছে। তাহলে এ যখন সেম কোণ করে ওদিকে যাবি, এ এ যখন এর কয় মিটার, এর কয় মিটার, এটা ধরো ভিটি, কতটি ভিটি, কারণ আলোর বেগ কত ধরছি, আর এখান থেকে আলোর এখানে আসতে সময় লাগছে টি, আর বেগ ধরছি কত ভি। তাহলে এই দৈর্ঘ্য কত, এখান থেকে এখানকার দূরত্ব কত ভিটি, এ সিকল ভিটি না। তাহলে এখানে দূরত্বম করছে কত ভিটি। তাহলে এ বাড়ি খেলো, এ কেবল এখানে। এবার এর সামনের দিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, এর সামনে যাচ্ছে, ও দিকে যাচ্ছে, এটা এসে কেবল বাড়ি খেলো। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে, সাপোজ ধরো এ চলে গেছে এখানে, এর অতিক্রান্ত দূরত্ব কত হবে, ভিটি সমতুল্য, কত সমতুল্য, ভিটি। কারণ এরে 5 মিটার এখানে আসতে লাগলে ও বাড়ি খায় কয় মিটার দূরত্ব যাবি, 5 মিটার, কারণ মাধ্যম তো সেম, যে ঘটনা ঘটতেছে সে মাধ্যম তো সেম। সেটা বোঝা গেছে বাবা? তাহলে এইটুকু দূরত্ব কত ভিটি, এইটুকু দূরত্ব কত ভিটি, তাহলে এই দূরত্ব ভিটি, তাহলে যোগ করে দাও, দেখছো? এবার একটু খেয়াল করো, এবার আমাদের লাল কালি লাগবে। এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আমাদের অবিলম্ব, মনোযোগ দিও। এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এ কিন্তু বাড়ি খায় কিন্তু ওইদিকে দৌড় দিবি, তাহলে আবার কোন দিকে যাবি, বুঝতে পারছো তো? এ যাবে আবার এইদিকে, তাহলে আবার কিসে চলবে, সমান্তরালে। তাহলে সে বাড়ি গেল সমান্তরালে, আর চলতেছে কি হবে, সমান্তরালে। তাহলে আলো আসে বাড়ি গেল, খায় আবার সমান্তরালে যাচ্ছে, এটা ওইদিকে যাবে। তো আমরা এই কোণে যখন এখানে, তখন এটা এখানে। এবার এই কোণে যখন এখানে, তখন এখানকার জন্য কোণে চলে গেছে এখানে। তাহলে এটা নতুন তরঙ্গমুখ বাড়ি খাওয়ার পর, তাহলে এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ, আর সরি আপাতিত তরঙ্গমুখ, আর ওটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ, প্রতিফলন হওয়ার পর তরঙ্গমুখ। কোনো কিছু হয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে, দিল নাকি? এই 10টা ছাত্রের জন্য সিগন্যাল দেয় নাকি? আর সামনে সব টেস্ট পরীক্ষায় পোলা বানে। তাহলে একটু খেয়াল করো, এই কোণ কত, আপাতন কোণ আই, খেয়াল করছো তো, সাবাস। আচ্ছা বলো তো এইটা কত, সুন্দর করে দেখো, 90 ডিগ্রি, তাহলে ধরলাম এটা 60, ধরেন 60। তাহলে বলো তো দেখি এই কোণ কত হবে, হ্যাঁ কে তোমরা তো কোলায় তরঙ্গমুখীর সাথে এটা 90 ডিগ্রি কোণ করে, তাহলে এটা কত হবে 30, তাহলে এটা 30, পিছন থেকে দেখা যাচ্ছে কিনা, এটা 60 হলে 30। আচ্ছা বলতে পারবা কেউ এই কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। বাবা এর সাথে এদিকে আবার 30 ইয়ে হবে নাকি, কেন, কারণ অবিলম্বের সাথে এটা কোণ কত ডিগ্রি থাকে, 90, তাহলে এটা 30 হলে কত হবে 60 ডিগ্রি। আমি বলতে চাই এটা আই হলে এটাও আই, তাহলে এটা আই হলে এটা কি হবে, আই হবে, গেল। এবার ওটার মধ্যে চলে যাই, তা বলো দেখি এই কোণটার নাম কি, আর। তা এই কোণ ধরলাম আবার 60 ডিগ্রি, তাহলে এই কোণ 60 হলে এই কোণ কত হবে 30, তাহলে এই কোণ কত হবে আবার 60, তাই তো? তাহলে এটা আর হলে এই কোণ কত হবে আর। তাহলে সুন্দর করে নাম দেই, এটা এ, ওটা বি, এটা সি, এটা কি নাম দিলাম ডি। এবার খেয়াল করো, এবার খেয়াল করো বাবা, আমরা এই দূরে ত্রিভুজকে এখানে একটু সেপারেট করতে চাই, চলো সেপারেট করে নিয়ে আসি। দেখো একটু, এই এই এই, এটার নাম এ, ওটার নাম বি, ওই বিন্দু নাম সি। আর একটা ত্রিভুজ আছে এই, তারপর হচ্ছে এই এই, এর নাম কি বাবা সি, এর নাম কি এ, আর ওটার নাম কি ডি। বলো দেখি এই কোণ কত ডিগ্রি গো,
90, এই যে এটা 90 ডিগ্রি না, আবার এটাও কত তরঙ্গমুখীর সাথে কোণ 90, তাহলে এই কোণ কত ডিগ্রি 90, গুড। এটার নাম কত বিটি, ওটার নাম কত বিটি, তাই না? 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে তার নাম কি অতিভুজ, তাই দুটি ত্রিভুজের অতিভুজ কি সেম, তাই না? দুটি ত্রিভুজের অতিভুজ কি সেম, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ, দেখো তো বাবা এটা কি আই কোনটা আই কোনটা আই কোনটা আই কোনটা নিয়ে নিই, আই কোনটা এ বি সি, তাহলে এটা হচ্ছে আমাদের কি আই, আর এ এই যে এটা কি ডি সি এ, এটা কি বাবা এই কোনটা ডি সি এ, এটা কি আর, তা বলো তো দেখি এইটা আমি এখন কি বলতে পারি, এই দুটা দেখো তো এখানে এই ত্রিভুজ দুটা আমি কি বলবো, দেখো তো এই বাহু আর এ বাহু কি সমান, তাহলে আমি কি বলবো বিসি সমান সমান ডিসি, এসি সমান সমান এসি, আবার কি বলবো সাবাস সাবাস, এখানে বলবো কোণ এবিসি, এবিসি কোণ সমান সমান আমি বলবো হচ্ছে এডিসি, এডিসি কোণ, তখন দূরে কি কোণ 90, তাই না বাবা? তাহলে এই দেখো তো তিনটে মিলছে, তাহলে এটা কি সর্বসম, সর্বসম না? যদি তাহলে এই এই এটা এবং এটা এটা বললে তাহলে আমি এখন লাস্টে ফাইনালি কি বলবো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এরা কি বাবা সর্বসম, এটা তো সর্বসম চিহ্ন জানোই তো, সর্বসম। অতএব বাবা দেখো তো একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই কোণ হলো থিটা, সাপোজ সাপোজ তোমাকে বুঝাচ্ছি, এই কোণ থিটা, তাহলে বলো তো দেখি সর্বসম যদি হয় দেখো তো এটা কার কার মাঝখানে কোণ, আই কোণটা অতিভুজ এবং এটা কে বাবা ভূমি না, আই যদি হয় থিটা লাগতেইছে না তো, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা কে ভূমি, তাহলে এটা কে বলো তো দেখি দেখি আর কোনটা, এটা লাগতেইছে না, 90 অপোজিটে অতিভুজ আর আর রেসপেক্ট এটা কি বাবা ভূমি, তাহলে বুঝতে পারছো কি পারোনি, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে সমান। অন্যভাবে যদি তোমাকে আমি বলি তাহলে এই কোণটা থাকে কত থিটা, এই কোণটা কত থাকে থিটা, থিটার এখানে বিপরীত কোণ কত আই, বাই 90 তো আছে, এই থিটা বিপরীত কোণ কত আর, তাহলে থিটার সবই তো সমান, এখানে এই থিটা সমান 90 90 সমান, তাহলে আমরা বলতে পারি এই থিটা সমান এই থিটার বিপরীত কোণ কত আই, ওটার বিপরীত কোণ কত আর, তাহলে আই আর আর কি সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি আই এইটা সমান সমান আর, এটা কি প্রমাণিত হলো প্রতিফলন, হ্যাঁ এটা কি কি কোণ আপাতন কোণ, আর ওটা কি কোণ প্রতিফলন কোণ, তাহলে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, তাহলে এটা আপাতন কোণ সমান সমান আপাতন কোণ, এলে স্যার বই আছে সমান সমান প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, তাড়াতাড়ি তোলো দ্রুত তোলো, কত বাজে? অবশ্যই অবশ্যই অবশ্যই, তুমি কি দেখলা ভিটি, ভিটি এটা ভিটি বাবা, এটা না এটা ভিটি, হ্যাঁ ওকে, তাহলে এই যে বিসি সমান সমান, ও সরি ডিসি কেন লিখছি, বিসি সমান সমান এডি, হ্যাঁ এই বিসি সমান সমান এডি, মিশে দেই, ওই যে ওখান থেকে সব বুঝে নিছি তো, এখানে তাড়াহুড়ো করে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর কি, ওকে। এটা হেল্প মি হেল্প মি হেল্প মি হেল্প মি, এটা হচ্ছে বায়ু, কথা বলো না বুঝতেছো না, এটা হচ্ছে পানি। এবার এক কাজ করবো, হ্যাঁ একটা আলো ফেলবো, তাহলে এদিক থেকে আলো ফেললাম, এটাও এদিক থেকে ফেললাম, তো এমন তো অবস্থায় এটা হচ্ছে তরঙ্গমুখ, এইটা এটা, তাহলে এই কোণে যখন এখানে ওই কোণে তখন এখানে সমান্তরালে আছে, সমান্তরাল তরঙ্গমুখটা সমান্তরাল হয়, হ্যাঁ আচ্ছা গেল এটা, এমত অবস্থায় এই কোণাটা পানির মধ্যে পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে বিভেদ তল, তো এমত অবস্থায় এটা হচ্ছে আমাদের কি অবিলম্ব, তাহলে এটা কি করবে এই দিকে চলে যাবে, এটা যখন এই দিকে মুভ করবে, সরি এটা যখন এই দিকে মুভ করবে, হ্যাঁ খেয়াল করো, এটা যখন এই দিকে মুভ করবে এইদিকে, তাহলে ওরে এই কোণা যখন এখানে আসলো তখন এটা কিন্তু এখানে আসছে, একটু দূরত্ব বেশি ওরকম করছে, কারণ এটা আছে পানির মধ্যে ঢুকে গেছে আর ওটা বাইরের মধ্যে আছে, তো এটা যখন এখানে আসছে তখন এটা কিন্তু এখানে আসছে আরো দূরত্ব করলো, এটা যখন কেবল এখানে ও কিন্তু তখন এখানে, তার মানে বাবা এটা হবে
এইটা। ক্লিয়ার কি না? ক্লিয়ার? এটা হবে এইটা। তাহলে এই কোণে যখন এখানে, তখন কেবলমাত্র এই কোণে এখানে আসছে। তাহলে এইটার এখান থেকে এখানে আসতে যদি এর মাধ্যমে বেগ হয় v1, তাহলে v1t, আর ওই একই সময় এইটুকু আছে। তাহলে এর মধ্যে পানির মাধ্যমে আলোর বেগ যদি হয় v2, ডেন্সার মিডিয়াম, বেগ কম, তাহলে হচ্ছে v2 ইন্টু t। তাহলে দুটোর জন্য সময় কি সেম। এটা যে কয় সেকেন্ডে প্রবাহিত হয়েছে এটা সেই কয় সেকেন্ডে, এর এই যে কয় সেকেন্ড এখান থেকে এর সেই কয় সেকেন্ড এখানে আছে। তাহলে এখানকার দূরত্ব এখান থেকে দূরত্ব সমান হলো না কেন? কারণ এখানে আলোর বেগ বেশি আর এখানে আলোর বেগ কম। সাবাস, পারছো, তুমি পাস। এটা যদি আর হয়, সরি আই হয়, একটু আগে দেখছিলা এটাও আই হয়। ক্লিয়ার কিনা? ওকে, সেকেন্ড কথা, এটা আমার কি বাবা আর। তাহলে আর মানে ধরলাম এটা 30 ডিগ্রি, ধরলাম 30 ডিগ্রি। তাহলে বাবা এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? পুরোটা 90 না, তাহলে এটা কত হবে? 60। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এটা তো 90, কারণ তরঙ্গমুখের সাথে অল টাইম কোণ কত ডিগ্রি হয়? 90। তাহলে এটা হচ্ছে আমাদের 90, এটাও কিন্তু আমাদের 90। তাহলে এই কোণ আবার কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তার মানে এটা হবে আমাদের কি আর। ক্লিয়ার কিনা? তাহলে এবার নাম দিই আমি, এটা এ, এটা বি, এটা সি, এটা দিলাম ডি। তাহলে এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে? দুইটা। তাহলে এটা একটা ত্রিভুজ, আমি ত্রিভুজগুলো আঁকে দিচ্ছি। অঙ্ক শেষ। এইটা এইটা বাপুরাম সাপুরে, এটা হচ্ছে আই, এটা এ, এটা বি, এটা সি, এটা v1t। আর এটা ত্রিভুজ কোনটা বাবা? এইটা নিচেরটা, এই, এরপর হচ্ছে এই, ছি ছি ছি, এই, এই, তাহলে এইটা। তাহলে এটা কত বাবা? v2 ইন্টু টি। ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। এই তো। তাহলে এবার খেয়াল করো, এটা কি বাবা? আর। খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এটা 90, তাহলে এটা 90, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর এটা কি বাবা? এটা হচ্ছে আমাদের অতিভুজ কোনটা? এটা 90, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, এবার শোনো, শোনো না, শোনো না, সাইন আই কত বলবো? সাইন আই এর দেখো না, সাইন আই এটা তো 90 ছিল না। সাইন আই সমান কত বলবো? লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বের মান কত? এটা v1t। ভাই এটা কোণ না, তাহলে এটা কি? ভূমি। আর ওটা কি? লম্ব। তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজের নাম হচ্ছে এসি। এবার সাইন আর সমান কত বলবো? দেখো তো, সাইন আর এটার মধ্যে সাইন আর সমান কত হলো? লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বের মান কত বাবা? এটা কিন্তু বাবা কোণ, তাহলে এটা কি হচ্ছে? ভূমি। আর 90 ডিগ্রির অপোজিটে যেতে সেটা তো অতিভুজ। তাহলে আমি বলবো লম্ব এডি। তাহলে এডির মান কত হলো? v2t ডিভাইডেড বাই অতিভুজ এসি। সাবাস। সাইন আই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 1 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, সাইন আই বাই সাইন আর। এটা সমান কি পাচ্ছি? সাইন আই v1t সাইন আর v2t। আর এডি এডি তো এসি এসি তো কেটে গেছে, v2t কেটে গেলে v1 ডিভাইড বাই v2। এদিকে দেখাও, এদিকে 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 এদিকে, এটা 1, এটা 2 দিলাম, এটা 1, এটা কি দিচ্ছেন? 2। তাহলে এই 1 এর মধ্যে v1t আর এটার মধ্যে v2t, দ্বিতীয় মাধ্যম দিয়ে v2, এই মাধ্যমে বেগ কত? v2, এই মাধ্যমে বেগ কত? v1। এই মাধ্যমে প্রতিসাঙ্ক ধরলাম μ1, এই মাধ্যমে প্রতিসাঙ্ক ধরলাম, প্রতিসাঙ্ক অনেক ঘনত্বের মতো আমরা আলোচনা করব পরবর্তীতে। এটা হচ্ছে কত? μ2। এবার খেয়াল করো, ছোটবেলার কাহিনী, কিচ্ছা কাহিনী মনে রাখতাম কিভাবে? ট্যাও ট্যাও ডিভাইড বাই ট্যাও, 1 2। তাহলে বাবা এটি কোথায় চলে গেছে? এটি চলে গেছে না? বুঝুনি? তাহলে 1 চলে, খেয়াল করো, এটি চলে গেছে, তাহলে এটি চলে গেছে 2, আর এটি চলে যাচ্ছে 1। আমি এবার মনে রাখতাম পেঁয়াজ তো পেঁয়াজ, আর এটা মনে রাখতাম 1 2, হ্যাঁ ওটার বিপরীত। তার মানে এটা মনে রাখতাম, এটা হচ্ছে ওইটি যাবি c1 বা v1, আর এটা যাবি এটি v2, এটা মনে রাখতাম আমি এভাবে। তাহলে কি মনে রাখতেন? ই। তাহলে 1 2, তাহলে এটা 2, আর এটা কত বাবা? এটা হচ্ছে μ1, এই যে মাঝখানে সমান চিহ্ন, এ মনে রাখতাম। তাহলে তুমি এভাবে মনে রাখবা। তা বলো দেখি এটা মানে কি? স্যার এটা মানে কি? v1 বাই v2 মানে কি? μ1 2, অর্থাৎ 1 এর সাপেক্ষে 2 এর প্রতিসাঙ্ক, অর্থাৎ এই বায়ুর মাধ্যমের সাপেক্ষে পানির মাধ্যমের প্রতিসাঙ্ক। তাহলে হচ্ছে এটা বায়ুর মাধ্যমের সাপেক্ষে পানির মাধ্যমের প্রতিসাঙ্ক। এটা মানে আমি কি লিখতে পারি? μ2 ডিভাইড বাই μ1। সেনের সূত্র কোনটা বলে? দেখো সেনের সূত্র, এই কোনাকানি গুণ করো। তাহলে সাইন আই ইন্টু μ1 সমান সমান, এটা কোন? সাইন আর
সাইন আর হ্যাঁ ইন্টু মিউ টু। হ্যাঁ, এটা হলো স্নেলের সূত্র। স্নেলের এ তাই নাকি? স্নেলের সূত্র, স্নেলের সূত্র এইটা, এইটা বাবা স্নেলের সূত্র। খেয়াল করছো, এই মাধ্যমের প্রতিসাঙ্ক সেই মাধ্যমের সাইনের কোণ। খেয়াল করছো মিউ ওয়ান আছে আর ওখানে আই আছে, তাহলে যে মাধ্যম প্রতিসাঙ্ক সেই মাধ্যমের সাইনের কোণ, আবার এই মাধ্যম প্রতিসাঙ্ক এই মাধ্যমের সাইনের কোণ এর অনুপাত, মানে দুই পাশে কি থাকে সমান। তাহলে এই মাধ্যমের কোণ এবং প্রতিসাঙ্ক, এই মাধ্যমের কোণ এবং প্রতিসাঙ্ক, এই কোণটার নাম কি আপাতন কোণ, এটার নাম কি প্রতিফলন না কিন্তু প্রতিসরণ। তাহলে এই মাধ্যমের প্রতিসাঙ্ক ইন্টু আপাতন কোণের সাইনের অনুপাত, সরি এই মাধ্যমের প্রতিসাঙ্ক ইন্টু এই মাধ্যমের আপাতন কোণের সাইন, আবার এই মাধ্যমের প্রতিসাঙ্ক ইন্টু এই মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন সমান হয়। এটা হচ্ছে স্নেলের সূত্র। এই যে সমান হয়, সমান হয়, এর কি স্নেলের সূত্র। অনেকে স্নেলের সূত্র এটা বলে, দেখো মিউ এ বি, এই মাধ্যম সহকে বি এর, তাহলে কত হবে এ, তোমার হাসিচ্ছে কেন, কত হবে সাইন আই বাই সরি সাইন আই বাই সাইন আর এটা বাবা এইটা, এটাকে কি লেখা যায় মিউ বি ডিভাইড বাই মিউ এ, এটা সমান সাইন আই বাই সাইন আর। এইটা আমরা সামনের দিনে এটা নিয়ে 2-3টা ম্যাথ করবো, ম্যাথ করে তোমাকে আরো একটু দেখানোর চেষ্টা করবো সামনের দিনে। তাহলে একে বুঝছো কিরকম বোঝো নি? তাহলে এটা কোন মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসাঙ্ক, এর সাপেক্ষে বি মাধ্যমে, বুঝছো না? তাহলে আই কোন মাধ্যমে আছে, এতে না বিতে? আই এতে আছে ভাই, কোনাখানি গুণ করো না। তাহলে আই কোন মাধ্যমে আছে এতে, আর কোন মাধ্যমে আছে বিতে। যদি উল্টা দিকে যায় তাহলে এটা হবে আমার কি আই, ওটা কি হবে আমার আর, এটা হবে বি, ওটা কি হবে এ, উল্টা দিকে গেলে। তাহলে এই মাধ্যম থেকে যখন এই মাধ্যমে যাবে তখন হবে কি এর সাপেক্ষে, অর্থাৎ এয়ার, এটা যদি এ হয়, এটা যদি ডাব্লিউ হয় পানি, তাহলে এর সাপেক্ষে পানির প্রতিসাঙ্ক এ মিউ ডাব্লিউ। তাহলে এই মাধ্যমে বুঝছো নাকি বোঝনি? তাহলে কি হবে এ মিউ ডাব্লিউ, এই মাধ্যম থেকে এই মাধ্যম আছে, তাহলে আই কোন মাধ্যমে আছে ওটা, আর কোন মাধ্যমে আছে এটা, তাহলে এ মিউ ডাব্লিউ এটা হবে সাইন আই কোন মাধ্যমে আছে এটা, তো এটা আসছে এয়ার, ওই যে এয়ার মিডিয়ামে আছে, সাইন ডিভাইড বাই কত হবে আর। এই যে এটা বাবা, যদি উল্টা হয়, যদি পানির থেকে এয়ারে যায় তাহলে এটা ডাব্লিউ মিউ এ সাইন আই বাই, তবে অবশ্যই এটা আমি যে নীতিকালক বিন্দু তোমাদের নাই তখন সাইন আর বাই সাইন আই, কিন্তু একটা কথা আছে সাইন আই এইটার নাম কিন্তু তখন হবে আপাতন কোণ, এটা হবে কিন্তু প্রতিসরণ কোণ। তাহলে তুমি এক কাজ করো না, এটা তাহলে আই লেখো, এটা তুমি কি লেখো আর লেখো। তাহলে এবার আই কোথায় আছে ওয়াটারে, উল্টা দিকে না, আই কোথায় আছে ওয়াটারে, আর কোথায় আছে বায়ুতে।